গল্পের নাম রোদ্দুরে প্রেমের বৃষ্টি। কলমে রুবাইদা হৃদি। গল্পের শেষ পর্ব। নিস্তব্ধ সন্ধ্যার লুকোচুরি কেমন ভয়াবহ লাগছে। দোটানার বেড়াজালে বেঁধে নিজেই ফেঁসে গিয়েছে। একা একটা বেডরুমে শুয়ে বিছানায় হাঁসফাঁস করছি। কান্না উপচে পড়ছে। এতটা রাগ, এতটা অভিমান তো আমিও করিনি। রুমের মাঝে নিস্তব্ধতা যেন বেদনার সুর তুলছে। বিছানা থেকে লাফিয়ে উঠে দেয়ালে কান পাতলাম। উহু। ওই রুমের কোনো শব্দ কিংবা তার নিঃশ্বাসের শব্দও শুনতে পেলাম না। এত রাগ কেন উনার? রাই কেন বলতে হবে? সাথে জুম বললেই তো কিছু হতো না। আমি একবার বিছানায় বসছি, আরেকবার বাইরে উকি দিচ্ছি। আজ একবারও আসলেন না এই রুমে। মোবাইল খুঁজে ফুপিকে ফোন দিলাম। ফুপি ফোন ধরতেই ফুপিয়ে কান্না করে দিলাম। ফুপি ঘুমে বোধ হয়। আমার কান্না শুনে শুধু বলল, কাব্যকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধর, ওর রাগ গলে পানি হয়ে যাবে। ফুপির কথা শুনে কান্নার মাঝের লজ্জায় পড়ে গেলাম। যেমন মা তার তেমন ছেলে, এইভাবে কেউ পরামর্শ দেয়? জলদি ফোন কেটে ধপ করে বসে পড়লাম। নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছা হচ্ছে। উফফ, রাগের জন্য কান্না পাচ্ছে এখন। আমি উঠে এইবার বাইরে গেলাম। উনার রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। দরজায় ধাক্কা দিব কিনা ভাবতে ভাবতে জোরে ধাক্কা দিতেই দরজা খুলে যায়। আমি ভয় পেয়ে পিছিয়ে যাই। না, উনি খুলেনি। তাকিয়ে দেখি ঘরময় অন্ধকার, কোথাও আলোর ছিটে ফোঁটা নেই। আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। কোথায় গেলেন উনি? বেডের সামনে গিয়ে পায়ে বাড়ি খেয়ে বেডের মাঝে উপর হয়ে পড়ে যাই। ব্যথায় কুঁকড়ে উঠি। পড়েছি তো পড়েছি তার উপরেই। উনি জেগে গেলেন কি? বোধ হয় না। আস্ত একটা গন্ডার, তাই তো ব্যথা পেয়েও ঘুম থেকে উঠেনি। উনার বুকের উপর পড়ে গিয়েছি আমি। অন্ধকার ছাপিয়ে এখন একটু আলো দেখতে পাচ্ছি। আর সেই ক্ষীণ আলোতে দেখলাম সে ঘুমিয়ে আছে। হাউ পসিবল? আমি উনার মুখের দিকে তাকিয়ে আছি। কতটা নিষ্পাপ লাগছে, কিন্তু আদেও নিষ্পাপ না, আস্ত একটা অসভ্য। আমার সাথে রাগ করে বসে আছেন। আমি না হয় ভুল করেছি, তাই বলে আমার সাথে কথা বলা বন্ধ করে দিবেন? আমার কি আর কেউ আছে এখানে? আমি মুগ্ধ চোখে স্নিগ্ধতাকে দেখে চলেছি। আজ নিজে থেকে তার কাছে আছি, সেই দিকে খেয়াল নেই। আজ উঠে যাওয়ার তাড়া নেই। উনার দিকে তাকিয়ে থেকে চোখে ঘুম নেমে আসছে। কোথায় ঘুমাবো সেই চিন্তা নেই। তার বুকের মাঝে শুয়েই ঘুমের প্রহর গুনছি। উনি জেগে থাকলে এতটা সময় আমাকে খুঁজে পাওয়া যেত না। ঘড়ির কাঁটা ঘোরার সাথে সাথেই আমার চোখে ঘুম নেমে আসলো। আমি ঘুমিয়ে যেতেই সে আমাকে তার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেন। চোখ খুলে তাকিয়ে হেসে উঠে আমাকে আরেকটু আলিঙ্গন করে নিলেন। তার শরীরের উষ্ণ ছোঁয়া পেতেই ঘুম আরো গাঢ় হলো আমার। সে কপালে তার ঠোঁট জোড়া ছুঁয়ে বললেন, তোর শাস্তি এখনো শেষ হয়নি, আরেকটু পুড়তে হবে তোকে। আমাকে ভুল বুঝছিস অহেতুক কারণ নিয়ে, সেটা তোকে বোঝাবো। ভুল আর সঠিকটা তোকে চিনতে হবে। ভুলের মাসুল যে বড্ড কঠিন, এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে তোকে টিকে থাকতে হবে। ছোট ছোট অনুভূতিগুলোকে নিজের আয়ত্তে আনতে হবে তোকে। আর এইটা তোকে আমার থেকে দূরে রেখেই বোঝাবো। আমিও দেখি মহারানী আমার রাগ ভাঙানোর জন্য কি কি করতে পারে। আমি উনার কথা শুনলাম। ঘুমের ঘোরে উনাকে নিজে থেকেই জড়িয়ে ধরে বললাম, আপনি বড্ড খারাপ। আমার বুঝি কষ্ট হয় না? কেন বুঝেন না? উনি হাসলেন। সেই হাসি আমি স্বপ্নে দেখছি। আমি তার দিকে অপলক চোখে তাকিয়ে আছি। বারবার বলছি এতটা সুন্দর কেন তার উঁচু দাঁতের হাসি।
ভোরের আলো হয়ে ফুটব, সেই আলোতে তোকে হারাবো, মেখে দিব রোদ্দুর গুলো তোর চোখে, ও ওহো তোর চোখে, ভালোবাসায় ছুঁয়ে দিব, বৃষ্টি হয়ে মেখে দিব তোর ঠোঁটে, ও ওহো তোর ঠোঁটে। ডিভানে বসে গান গাইছেন উনি। আজ অনেক দিন পর তার গানের আওয়াজ শুনে ঘুম ভেঙেছে। আমি উঠে চারদিকে তাকিয়ে রাতের কথা মনে হয় আমি তো উনার বুকের উপর ঘুমিয়েছিলাম। উনি কি দেখেছেন? দেখেছেন তো, নিতু তুই সত্যি গাধি। আমি ধীর পায়ে উঠে দাঁড়ালাম। উনার সামনে যেতেও লজ্জা লাগছে। কি ভাবছেন উনি? আমি এক দৌড়ে পাশের রুমে এসে পড়লাম। উনার সামনে একদম যাওয়া যাবে না, একদম না। কিন্তু না গেলে রাগ ভাঙাবো কি করে? ফ্রেশ হয়ে এসে আইডিয়া পেলাম, রান্না করব তার ফেভারিট গরুর কালো ভুনা সাথে রুটি। এইটা দেখলে নিশ্চয় রাগ করে থাকতে পারবেন না উনি। হাতের দিকে তাকাতেই আবার মন খারাপ হয়ে যায়। কি করে বানাবো রুটি? এই আইডিয়াতেও পানি পড়ল না। আমি ভাঙাবই তার রাগ। আমি বাইরে বের হতেই উনার সাথে দেখা হয়। আমি তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেলি। উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে হেঁটে চলে যায়। আমি অবাক হয়ে তাকাতেই উনি বললেন, দরকার আছে ফিরতে, একটু লেট হবে। কথাটা আমাকে না দেয়ালকে বললেন বোঝা মুশকিল। আমি তাকে ডেকেও ডাকলাম না। আমি মন খারাপ করে কিচেনে যাই। সেখানে গিয়ে রুটি করা দেখতে পাই উনি বানিয়েছেন। যা, তাহলে রাগ ভাঙাবো কিভাবে? তার বানানো রুটি দিয়েই। ভালোবাসায় কোনো ক্ষতি নেই, কিন্তু অতিরিক্ত আসক্ত হয়ে গেলে নেশা লেগে যায়। আর সেটাকে বলে ভালোবাসার নেশা। এই নেশা যতটা গভীর হবে ভালোবাসার স্বাদ ততটা মিষ্টির চেয়ে মিষ্টতা বাড়বে। আমার হয়েছে সেই দশা। নেশা লেগে গিয়েছে। সবকিছুতে এখন উনাকে খুঁজে বেড়াই। এতটা আকৃষ্ট কবে হয়েছি আমি? তাও এই কাব্য নামক আস্ত একটা আগুনের উপর। উনার এত রাগ কেন? ভেবেই আমার রাগ লাগছে। আমি কষ্ট করে তার ফেভারিট গরুর কালো ভুনা সাথে বিরিয়ানি করলাম। আর সে কিনা খেয়ে কোনো প্রতিক্রিয়া দেখালো না। এখন সে পাশের রুমে কাজে পড়ালেখায় ব্যস্ত। তার কোর্সের জন্য অতিরিক্ত পড়াশোনা করতে হচ্ছে, সাথে বিভিন্ন সাইডের ডিজাইন। আমি নিরলস ভাবে পায়চারি করেই চলেছি। তার রুমে গেলাম, সে আমার দিকে তাকালেন না। তার ভাব দেখে মনে হচ্ছে আমি নামক একটা প্রাণী দুনিয়ায় আছি, সেদিকে তার কোনো খেয়াল নেই। আমি উনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। উনি ভ্রুক্ষেপ করলেন না। আবারও ল্যাপটপের দিকে তাকিয়ে ল্যাপটপকে উদ্দেশ্য করে বললেন, সব ধরনের ফর্মালিটি আজ শেষ হয়েছে বিশ্ববিদ্যালয়ের। কাল থেকে ক্লাস শুরু, আর একটু পর একজন ম্যাম আসবেন বাসায় পড়াতে। আমি উনার কথা বুঝেও তাকে রাগানোর জন্য বললাম, ল্যাপটপ আবার পড়বে? বাহ, ভালো তো। আজকাল ল্যাপটপেরও পড়াশোনার প্রয়োজন হয়। আমি নিজের কথা শুনে নিজেই হাসিতে ফেটে পড়ছি, কিন্তু তার মুখের ভাবে কোনো পরিবর্তন নেই। আমি ভ্রু কুঁচকে ফেললাম। আমার ফুপির এমন একটা ছেলে কোথা থেকে এসেছে আল্লাহ মালুম। নিশ্চয়ই পেয়েছে কোথাও। এত রাগী কেন উনি? উনার রুমে থেকে আসতেই আবার অস্বস্তির পরিমাণ বাড়তে লাগল। সবকিছু আজ স্টপ করে দিতে ইচ্ছা হচ্ছে। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ আরো বিরক্ত করে তুলছে। উনি কথা কেন বলছেন না আমার সাথে? ঠান্ডা শীতল হাওয়ায় শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। মুখে পাংশুয়ে ভাব নিয়ে লুসিয়াস ম্যামের সামনে বসে আছি। মহিলা দারুণ। বয়সটা 60-এর কোঠা পেরুলেও মুখে তার ছাপ পড়েনি। উনার মুখের অমায়িক হাসিটা এই অজানা শহরে নিজের আপন বলে মনে হচ্ছে। আমার সামনে মোটা মোটা ইংরেজির বই রাখা।
সমস্যা সেইটা না, সমস্যা হচ্ছে আমার এখন পড়তে ইচ্ছা হচ্ছে না। উনার রাগ কিভাবে ভাঙাবো কিভাবে সেই চিন্তায় রয়েছি। লুসিয়াস ম্যাম আবারও মিষ্টি হেসে বলল, হোয়াটস রং উইথ ইউ? আমি উনার কথা শুনে অন্যমনস্ক ভাবে বললাম, নাথিং ম্যাম। ওকে। উনি আবার আমার কথা শুনে হাসলেন, আজ কোনো কিছুই পড়ালেন না। নিজের জীবনের গল্প বললেন। তার হাসব্যান্ড মারা গেছেন আরও আগেই, তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। উনার কোনো ছেলে মেয়ে নেই, ভালোবেসে বিয়ে করেছিলেন। যাওয়ার আগে একটা কথা বললেন আমায়। উনার হাসব্যান্ড যখন রাগ করতেন তখন উনি তার কথা অনুযায়ী সেজে সারপ্রাইজ দিতেন। আরও কত কি করতেন। উনার এতটুকু কথা শুনে আমার মুখে হাসি ফুটে উঠল। উনি যেতেই আমি রুমে গিয়ে খুঁজে রোদ্দুরে প্রেমের বৃষ্টি বের করলাম। মুখে তৃপ্তির হাসি নিয়ে পেজ উল্টাতে শুরু করলাম। মাঝের একটা পেজে আবার আমার ঘুমন্ত ছবি দেখেই হেসে উঠলাম। এই ছবিটা 3 বছর আগে, যখন আমি উনার রুমে ভুলে ঘুমিয়ে পড়েছিলাম। কয়েকটা পেজ উল্টাতেই একটা লেখা পড়ে আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। যেখানে লেখা, ভালোবাসার সামনে রাগ তো ফিকে। সাদা শাড়ি, হাত ভর্তি নীল চুড়ি আর চোখে গাঢ় কাজল, খোপায় বেলিফুলের মালা পরে, চোখ ভর্তি ভালোবাসা নিয়ে আমার সামনে দাঁড়াস, আমি সমস্ত রাগ ভুলে তোলে জড়িয়ে নিব। সবকিছুর সমাধানের জন্যই আমাকে সে এইটা দিয়েছে। কতটা ভালোবাসলে সব কিছুর নিখুঁত বর্ণনা দেওয়া যায় আমার জানা নেই। আমি সব কিছু ঘেটে একটা সাদা রঙের লাল পাড়ের শাড়ি বের করলাম। নীল চুড়িও পেয়ে গেলাম তার ড্রয়ারে। সে এত খেয়াল কিভাবে রাখে আমার, ভেবেই হাসলাম। কিন্তু বাদ সাজল বেলিফুলের মালা। মুখ গম্ভীর করে বসে আছি আবার। বাগানে সাদা টিউলিপের দিকে নজর দিতেই লাফিয়ে উঠি। আমার লাফানোর শব্দে পাশের রুম থেকে সে বললেন, ঘর মনে হয় আজ ভাঙবেই। পাশের ঘরে কি ভূমিকম্প হচ্ছে নাকি? আমি উনার কথা শুনে পাত্তা দিলাম না। একগুচ্ছ টিউলিপ ছিঁড়ে এনে খোপায় পরার জন্য মালা বানালাম। সব তো হলো, কিন্তু শাড়ি পরব কি করে? শাড়ি তো পরতে পারি না। উনার রাগ কি আমি ভাঙাতে পারবো না? অসহ্য নামক শব্দটাই অসহ্য লাগছে আমার। শাড়ি নামক বস্তুটা হাতে নিয়ে বসে আছি। নিজেকে রাস্তার পাগল মনে হচ্ছে। ইউটিউবে দেখেও পারছি না শাড়ির কুচি দেয় কিভাবে। উফ। আর কিছু পাননি উনি? শাড়ি কেন পরতে হবে? শাড়ি কোমরে প্যাঁচিয়ে আর গলায় আঁচল দিয়ে বসে বসে আফসোস করছি কি জন্য শাড়ি পরা শিখিনি। আজ কাজে লাগতো। এখানে তো বাংলাদেশি কেউ নেই যাকে হেল্প করতে বলবো, না একজন আছেন বাংলাদেশি, আর সে হচ্ছে কাব্য ভাই, ওয়ান এন্ড অনলি কাব্য ভাই। তার রুমে থেকে গিটারের টুংটাং আওয়াজ আসছে। আমি এইদিকে শাড়ির কষ্টে মরমে মরে যাচ্ছি আর সে মনের সুখে গান গাইছেন। বিরক্তিকর। মাথায় হঠাৎ করে আগুন জ্বলে উঠল। শাড়ি না পরেই আরেকটু পেঁচিয়ে ধূপধাপ পা ফেলে উনার রুমের সামনে দাঁড়ালাম। উনি পিছনের দিকে ঘুরে আছেন। পাশে থাকা চাকু উঠিয়ে উনাকে মেরে ফেলার মতো বাজে চিন্তা ঘুরে ফিরে বেড়াচ্ছে। এইদিকে আমার শাড়ি ঠিক নেই, সে খেয়াল নেই। আমি দরজার মধ্যে বাড়ি দিলাম। এতেও উনার ভ্রুক্ষেপ হলো না। আমি আবার পা ফেলে নিজের ঘরে চলে আসলাম। এইবার হাতে করে একটা কাপড় নিয়ে আবার তার রুমের সামনে গেলাম। দাঁড়ি পিছন থেকে গিয়েই তার চোখ বেঁধে দিলাম। উনি আমার কাজে এক ফোঁটাও অবাক হলেন না। উনার হাবভাব দেখে মনে হচ্ছে উনি জানতেন আমি এই কাজ করব। উনার ভ্রুক্ষেপ না দেখে আমার কপাল কুঁচকে এলো। উনার চুলগুলো টেনে ছিঁড়তে ইচ্ছা হচ্ছে। আমি নিজের রাগ দমন করে বললাম, এই মিস্টার,
কাব্য ভাই, আপনি শাড়ির কুচি ধরতে পারেন। চোখ বেঁধে দিয়ে ন্যাকামি করতে এসেছিস? কুচি দিতে গেলে চোখ লাগে গাধি। তোর চোখ দিয়ে কি কুচি দিব? চোখ আপনার নেই তো কি হয়েছে, আমার তো আছে। আপনি ধরবেন, আমি বলে দিব। ওয়েট, এই আপনি আমার সাথে কথা বলেছেন? আমি উনার সামনে গিয়ে বললাম কথাটা। উনি আবার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললেন। আমি বিশ্বজয়ের হাসি হাসলাম। কথা যখন বলেছেন আর রাগ ভাঙানোর দরকার নেই, আমি মুখে হাসির রেখা টেনে আবার বললাম, আপনি সংসার করুন, আর শাড়ি পরানোর দরকার নেই। আমি শাড়ি শুছিয়ে যেই না বেরুতে যাব তখনই সে উঠে দাঁড়ায় আমার সামনে। নিমিষেই আমার মুখে ভয়ের ছাপ পড়ে। আমি আবার বেরুতে গেলে উনি আমার সামনে আরো এগিয়ে আসেন, বললেন, কিসের সংসার? ল্যাপটপের কাজ করুন, আমায় পড়তে বসতে হবে। আমি আমতা আমতা করে বললাম। উনি চোখা বাঁধা অবস্থাতেই বললেন, তোকে কিন্তু মারাত্মক হট লাগছে। আমি উনার কথা শুনে বিস্ময়কর অবস্থাতে পড়ে গেলাম। ছি, অশ্লীল। আমি শাড়ি টেনে নিজেকে আবৃত করার চেষ্টায় লেগে আছি, আর উনার চোখের দিকে তাকিয়ে আছি। আমায় দেখল কি করে ভেবেই আরেক দফা লজ্জায় লাল হলাম। উনি নিজের বাঁধা চোখের উপর হাত দিয়ে বললেন, ওহ শিট, কাব্য ভাইয়ার তো চোখ বন্ধ, দেখল কি করে? এইটা তো আমার বলার কথা। উনি আরেকটু সামনে এগিয়ে আসতেই কাবার্ডের সাথে আমার পিঠ ঠেকে যায়। উনি এক হাত আমার ডান পাশে রেখে মুচকি হেসে বললেন, সাদা শাড়ি কোমরে পেঁচিয়ে আর গলায় আঁচল ঝুলিয়ে পিছনে দাঁড়িয়ে আমায় মারার কল্পনা করার সময় কি কেউ ভেবেছিল তাকে আমি আয়নায় দেখছি? ইসোস, কি লজ্জা! আমি তো দেখে নিলাম। পেট বের করলে তোকে তো মারাত্মক লাগে নিতু। আমি জলে পুড়ে খাক হয়ে যাচ্ছি। আমি বড় বড় চোখ করে তাকিয়ে লজ্জায় শেষ হচ্ছি। কে বলেছিল ওইভাবে আসতে? তোর লাজ লজ্জা নেই নিতু, শেষে কিনা? উনি আমার শাড়ি ধরে টান দিতেই ভরকে যাই আমি, উল্টো আমি টেনে ধরে ভয় পাওয়া কণ্ঠে বললাম, ছাড়ু। ন, আমি পরব না শাড়ি, আপনার কাছে যেতে দিন আমায়। উনি কথা শুনলেন না, শুধু বললেন, হুশোস, আমার চোখ তো বেঁধেই দিয়েছিস, আর লজ্জা পেতে হবে না। শুধু সাইলেন্ট হয়ে দাঁড়িয়ে থাক। শাড়ি না পরতে পারায় কিন্তু আমার সুবিধা হয়েছে। আমি নিজের চোখ বন্ধ করে ফেললাম, কাপা কণ্ঠে বললাম, আপনার সুবিধা মানে? উনি আমাকে পেছনে ঘুরিয়ে শাড়ি কোমরে গুজে দিয়ে বললেন, তোর অনুমতি নিয়ে ছুঁয়ে দিচ্ছি। আমি উনার কথা শুনে একলাফে দূরে গিয়ে দাঁড়াই। অসভ্য তো অসভ্য ই হয়, এইটা কেন ভুলে যাই। আমি আবার শাড়ির আঁচল গুছিয়ে তাড়াহুড়ো করে বললাম, লাগবে না আপনার শাড়ি পরানো, আমি নিজেই পরে নিব। ছি, এই ছিল আপনার মনে? উনি হাসলেন। আমি আরো তেতে উঠলাম, কিছু না বলেই বেরিয়ে আসতে গেলে একটানে নিজের কাছে নিয়ে নেন। আমি উনার গলা আঁকড়ে ধরি, ভীতু চোখে তাকিয়ে আছি উনার দিকে। উনি আমার হাত নামিয়ে দিয়ে বললেন, চোখ দিয়ে তো খেয়েই ফেলবি আমার মতো ইনোসেন্ট ছেলেটাকে। আমি উনার কথা শুনে দৃষ্টি লুকানোর চেষ্টা করলাম। ঘুরে ফিরে তার দিকেই চোখ যাচ্ছে। উনি নিজেই ঘুরে ঘুরে শাড়ির প্রত্যেকটা অংশ যত্ন করে গুছিয়ে তুলছেন। আমার কোমরে স্পর্শ করতেই কেঁপে উঠি আমি। উনি যে ইচ্ছা করেই স্পর্শ করছে সেটা বুঝতে বাকি নেই। আমাকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে হালকা টেনে নিয়ে বললেন, তুই এত মসৃণ কেন? আমি কিছু বললাম না। মানুষ বুঝি মসৃণ হয়? সেই হিসেব মিলাতে ব্যস্ত আমি। শাড়ির কুচি গুজতেই আমি আবারও কেঁপে উঠি। উনি আবার হাসলেন। আমার হাত তার হাতের নিচে রেখে নিলেন। আমি হাসলাম।
লোকটা এতটাও অসভ্য নয়। একটু একটু ভদ্র হওয়ার চেষ্টায় আছি, তবে একদিন সব অভদ্রতামি উপচে দিব। আমার মুখের উপর ঝুঁকে কথাটা বললেন উনি। আমি নিজের ভাবনায় আবারও বললাম, না, সে আসলেই অসভ্য। সব কিছুর জন্য একটা পারফেক্ট সময় চাই, আর সেই পারফেক্ট সময়টাতে সব কিছু এলোমেলো হলেও পারফেক্ট লাগে। সেই সময়টাতে একরাশ সৌন্দর্য আর একরাশ ভালো লাগার মনের ছন্দ থাকে। সেই ছন্দগুলো হয় জীবনের বিশেষ মুহূর্তের ছন্দ, যেগুলো ডায়েরির পাতায় বা ছবির অ্যালবামে লুকায়িত না করলেও মনের ক্যানভাসে অদ্ভুতভাবে গেঁথে যায়। কিছু কিছু মন খারাপের সময় সেই ক্যানভাসের স্মৃতিগুলো উজ্জ্বল দৃপ্ততা প্রকাশ করে। কান্নার মাঝেও মুখের এক চিলতে হাসির কারণ হয় সেই লুকায়িত ক্যানভাসটা, দাড়ি। আজ সেই পারফেক্ট সময়টা আমার অজান্তেই এসেছে একফালি রোদের ঝলকানি নিয়ে। চোখ ভর্তি গাঢ় কাজল, হাতে নীল চুড়ি আর লাল রাঙা সাদা শাড়ির সাথে আমার হলুদ রাঙা কাব্য ভাইয়া। উনি কি আদেও ভাইয়া? সে তো আমার। ভাবতেই মুখে লজ্জার আবরণ পড়ল। শাড়ির কুচি সামলাতে হিমশিম অবস্থা আমার। তাকে সারপ্রাইজ দিব কি সে নিজেই আমাকে বড় সারপ্রাইজ দিয়েছে। পুরো পুল সাইড কিছু মুহূর্তেই আলোর ঝলকে ভরে উঠেছে। তার রাগ ভাঙানোর মতো কাজটা আমার মাথাতে আসতেই পিছনে ঘুরে থাকা উনার পিঠে হাত দিলাম। সে চমকে উঠল না, ঘুরে দাঁড়ালো। আমাকে দেখে কিছুক্ষণ থমকে দাঁড়ালো, নিষ্পলক তাকিয়ে আছেন। আমি একটু লজ্জা পেলাম। এইভাবে কেউ তাকিয়ে থাকে বুঝি? উনি আমার চোখের নিচে হাত দিয়ে লেপ্টে থাকা কাজল ঠিক করে দিলেন। আমি কম্পিত চোখে দেখলাম সেই স্পর্শটুকু বড্ড ভালোবাসাময়। উনি হালকা আওয়াজে বললেন, ঠিকভাবে কাজলও পরতে পারিস না তুই? বড্ড অভিমান হলো। কই আমার প্রশংসা করবেন তা নয়, কাজল নিয়ে পড়ে আছেন। আমি মুখ ফুলিয়ে উনার থেকে সরে দাঁড়ালাম। দাঁড়ি। উনি কিছুই বললেন না। এতষ্ট আয়োজন কিন্তু কোনো আনন্দ নেই। এখনো কি আমার সাথে রেগে আছেন উনি? রাগ ভাঙানোর জন্য কি করব? আমি তার কাছে এগিয়ে গেলাম, বললাম, আপনি কি এখনো রেগে আছেন আমার উপর? কেন? আমাকে তো তোর মিথ্যুক মনে হয়। সেই মিথ্যুকের রাগ নিয়ে তোর মাথা ব্যথার কারণ খুঁজে পাচ্ছি না তো আমি। কান্না পেল। আমার কথাটা তার বড্ড লেগেছে। আমি ফুপিয়ে উঠলাম। সে তাকালো না, কান্না পাচ্ছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনি তো বলেছিলেন আমায় জড়িয়ে নিবেন, তাহলে দূরে ঠেলে কেন দিচ্ছেন? তোর ন্যাকা কান্না সহ্য হচ্ছে না আমার। জলদি কান্না থামা, নয়তো এখান থেকে আমি চলে যাব। উনার ধমক শুনে কান্নার পরিমাণ বেড়ে গেল আরো। আমি কান্না থামানোর জন্য মুখে হাত চেপে দাঁড়িয়ে আছি। আজ কষ্ট হচ্ছে। আমার ভুল বোঝা ঠিক হয়নি, তাই বলে এতটা রাগ কেউ করে? উনি সামনে এগিয়ে গেলেন। আমার চোখের কাজল হয়তোবা লেপ্টে গিয়েছে আরো। আমি আরো লেপ্টে দিলাম। কান্নার সুর হচ্ছে না, তবে কষ্ট হচ্ছে। এমন কেন? উনি অনেক দূর এগিয়ে গেলেন। আমি তাকিয়ে আছি। উনার আর আমার সম্পর্ক কি এতটা দূরত্ব হয়েছে? আমার সমস্ত ভাবনা ভুল প্রমাণিত করে উনি ঘুরে দাঁড়ালেন, হাত বাড়িয়ে বললেন, শুভ্রতায় ঘেরা লালাভ রাঙা কাজল চোখের আমার অধিকারী মেয়েটার জন্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি। সে কি আসবে আমার কাছে? আমি যে তার জন্যই, শুধুই তার জন্য দাঁড়িয়ে আছি। দাঁড়ি। কান্নার মাঝেও হাসি ফুটে উঠল। সব ভুলে আমি শাড়ি ধরে দৌড়ে তার কাছে যেতেই হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই সে আঁকড়ে ধরে। উনি আমায় ধরে বললেন, বিশে স্বাগতম বুড়ি।
আমি অবাক হয়ে ডেট মনে করলাম। আজ জন্মদিন। আমি উত্তর না দিয়ে উনার হাত টেনে নিয়ে ঘড়ি দেখলাম 12টা বাজে। আমি বিস্ফোরিত চোখে জিজ্ঞেস করলাম, সত্যিই কি আজ জন্মদিন? আমার মনে ছিল না। এই আপনি কিভাবে মনে করলেন? নাকি আমাকে ঢপ দিচ্ছেন? উনি আমাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালেন, আবার হাত বাড়িয়ে আমাকে টেনে নিলেন। আমি তার কাছে যেতেই আমার চোখের উপর হাত দিয়ে আটকে ফেলেন। সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আমিও তার সাথে পায়ে পা মিলাচ্ছি। কিছু দূর আসার পর আমার চোখ ছেড়ে দিয়ে সামনে তাকাতে বললেন। আমি তাকিয়ে দেখি আগুনের আলোতে গোটা গোটা অক্ষরে লেখা, জীবনের নতুন আলোতে স্বাগতম আমার অধিকারিণী। আমি হাসলাম। এমন ধরনের উইশ হয় আমার জানা নেই। উনি আমাকে টেনে আবার তার সামনে নিয়ে এলেন। যত্ন করে চোখের কাজলটুকু ঠিক করে দিয়ে বললেন, একটা নতুন দিন নতুন ভাবে শুরু করতে হয়। রাগের পিছনের কারণ ফিকে। ভালোবাসলে যে রাগ করে থাকা যায় না, তবে শাস্তি দেওয়া যায়। শাস্তি মওকুব করিনি। ডাবলের ডাবল মানে সুদে আসলে আরো 4 গুণ সুদ বেড়ে গিয়েছে তোর শাস্তির পরিমাণ। আমার কাদো কাদো মুখ দেখে উনি ফিক করে হেসে দিলেন। আমি অভিমান নিয়ে বললাম, আর কত শাস্তি দিবেন বলুন তো? আমি ভুল করেছি, আর এমন করব না। আমাকে মারেন তবুও কথা বলা বন্ধ করবেন না। আমার শ্বাস আটকে আসে। কে বলল তোকে শাস্তি দিব? তোকে তো ভালোবাসাযুক্ত শাস্তি দিব। উনার কণ্ঠে দুষ্টুমির ছাপ। আমি কিছুই বললাম না। উনি ঘোর মাখা কণ্ঠে বললেন, সাদা রং ভালোবাসার প্রতীক, তুই কি জানিস? তোকে পবিত্র লাগছে। নীল চুড়ির ঝংকারে তোকে আবেদনময় লাগছে। তোর চোখের নিচে লেপ্টে থাকা কাজলের ভিড়ে গাঢ় তিলের মাঝে নিজেকে হারানো প্রেমিকের খাতায় খুঁজে বেড়াচ্ছি আমি। এতটা স্নিগ্ধতা নিয়ে আজকের দিনটায় এসেছিলি তুই, শুধুই আমার জন্য। আমি লজ্জায় পড়লাম না। অবাক চোখে তাকিয়ে উনার ওই চোখের ভালোবাসা দেখলাম। আকৃষ্টতা কেন তার চোখে। আমি তাকে নিজে থেকে জড়িয়ে ধরলাম। আজ সব কিছুর নতুন পথচলা। আমার 20 বছরের জীবনের প্রথম আর্ষ্টতা যে সে। বার্লিনের রাতের সৌন্দর্য অপূর্ব। হলুদ রাঙা ফুলের উপর সোডিয়ামের নীলচে আলোয় মুখরিত চারপাশ। পাশে থাকা ব্যক্তির গায়েও যে হলুদের সমারেশ। আমি আরেকটু শক্ত করে তার হাত ধরলাম। উনিও হাসলেন। হেঁটে চলেছি। আমাদের কলোনির এই সাইডের নীরবতা, তাই গাড়ি নজরে পড়ছে না। উনি স্নিগ্ধ কণ্ঠে বললেন, কোথায় রোম্যান্স করব তা নয়, রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতে হচ্ছে। আমি উনার হাত ছেড়ে দিলাম। এই লোকটার মুখে আর কোনো কথা নেই। উনি আমার হাত পেছনে থেকে টেনে ধরে কোলে উঠিয়ে নিলেন। আমি আজ ভয় পেলাম না। ব্যাপারটা রোমান্টিক ওয়েতে উপভোগ করলাম। আমার হাসি দেখে উনি আমার দিকে ঝুঁকে নাকে নাক ঘষে বললেন, গান শোনাবি? আমি অবাকের আরেক দফা উপরে মাথা দিয়ে মানা করতেই উনি আদুরে সুরে বললেন, প্লিজ। আর আমি তোর সুর টেনে নিয়ে যাব। যদিও তোর গান শুনে মানুষ ঘুম থেকে উঠে লাঠি হাতে না মারতে আসলেই হলো। আমি রেগে গেলাম। উনি যে আমাকে অপমান করছে সেটা বুঝতে বাকি নেই। অপমান করছেন? উহু, অনুপ্রেরণা দিচ্ছি। উনার হাসি মুখের কথাতে যে দাঁড়ো চেপে বসল। তবে কি গান গাইব? উফ। আমি রাগী গলায় গাইলাম, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। গলার স্বরে এখন খাত নেমে এসেছে। হুট করেই ভালোলাগা নিয়ে আবার গাইলাম, আমার ভালোলাগা ভালোবাসা তোমায় দিব আরো। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো,
তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দিব আরো। উনি আমার গানের মাঝেই নিজে গাইলেন, তার কণ্ঠে গানটা আরো স্নিগ্ধ লাগছে। আমি তার গলা আরেকটু শক্ত করে ধরলাম। হিমুর হলুদ পাঞ্জাবি আর খালি পা থাকলেও সে কাব্য, কাব্যিক স্নিগ্ধময় কাব্য। আমি একরাশ ভালো লাগার চোখে তাকিয়ে উনার গান শুনছি। বার্লিনের এই রাত সারা জীবন কল্পনায় থেকে যাবে। আমার জন্মদিনের সবচেয়ে বড় উপহার এই রাত। উনি আমায় নামিয়ে দিয়ে হাত ধরে হেঁটে যেতে যেতে আবার গাইলেন, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তার গানের সাথে আমিও তাল মিলালাম। গুঞ্জন তুলছে গানের সুর। এতটা মায়াময় রাত না ফুরাক। তার হাত ধরে তার ইচ্ছে নিয়ে থাকতে চাই 1000 বছর। আদেও কি সেটা সম্ভব হবে? ভালো লাগার মাঝে ভয় কেন ঝেঁকে বসছে মনে? পূর্ণ ভালোবাসার মধ্যে শূন্যতা থাকে, আর সেটা হচ্ছে হারিয়ে ফেলার শূন্যতার ভয়। এক একটা দিন, এক একটা মুহূর্ত স্মৃতির জন্য তুলে রাখাতে ইচ্ছে হয় না। আমার প্রচুর অস্বস্তি হচ্ছে। অস্বস্তি নামক শব্দটা হলেও ভালো লাগা আছে। লজ্জায় মিয়ে যাচ্ছি বারে বারে। উনি আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরে আছেন, ঘুমিয়ে আছেন। কাল রাতে উনি আমার পাশে দ্বিতীয়বারের মতো শুয়েছেন ভেবেই কেমন লজ্জায় পড়ে গেলাম। কিন্তু ঘুমিয়েছি কখন ভেবে পেলাম না। রাস্তায় ছিলাম, তাহলে আসলাম কখন? মনে করার চেষ্টায় আছি। উনার কাঁধে মাথা রেখে বসেছিলাম পার্কে। কখন ঘুমিয়েছি বুঝতেই পারিনি। ইস, এত সুন্দর একটা রাত ঘুমিয়ে শেষ ভেবেই মন খারাপেরা ভিড় করল। তবে উনার হাতের বাঁধনে থাকতে কেমন জানি লাগছে। অস্থিরতার সাথে কাঁপানো হার্টবিট। তীব্র আওয়াজে ঘরময় ঘুরে বেড়াচ্ছে। উনি আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে রেখেছেন। আমার হাত তার হাতের নিচে। মাথা উঁচু করে ঘড়িতে তাকিয়ে দেখলাম 9:25। মুহূর্তেই ভ্রু কুঁচকে এলো। আজ কি উনার ক্লাস বা অফিসের কাজ নেই? আমি নড়তেই উনি ঘুম জড়ানো কণ্ঠে বললেন, শোল মাছের মতো এমন নড়ছিস কেন? মানে কি? শোল মাছে এলো কোথা থেকে? আমি ভাবছি। উনি আমার কোমর ধরে তার বুকের সাথে মিশিয়ে নিলেন। থমকানো পৃথিবীর নিস্তব্ধ বিচরণ দেখেছেন কখনো? হাওয়া না বইলেও শীতল হাওয়ার পরশ লেগেছে কখনো? বা কখনো মনের মাধুরীগুলো তীব্রভাবে হুট করেই অস্বস্তিতে পড়লেও ভালো লাগার বেড়াজালে আবদ্ধতা? এই ঘটনাগুলো আমার সাথে হচ্ছে। দাঁড়ি। আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস নিলাম। উঠে যাওয়ার বাহানা খুঁজলাম, পেলাম না কোনো বাহানা। চুপ করে তার উষ্ণ পরশ গ্রহণ করতেই ফোন বেজে উঠল। ফোনের আওয়াজটা আমার কাছে ভালো লাগছে। উনি বিরক্তি কণ্ঠে বললেন, রাতে বউয়ের ঘুমের জ্বালা আর দিনে মোবাইল বা কাজের জ্বালা। রোম্যান্সের টাইম পাবো কই? আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি কাঁপা ভাবে বললাম। উনি আমার চুলে মুখ ডুবিয়ে দিলেন। আমি আরেকটু কেঁপে উঠলাম। উনি নেশাতুর কণ্ঠে বললেন, আমি কিছু করেছি? শ্বাস আটকানোর মতো কাজ? অবশ্য রাতে ঘুমিয়ে পড়লেই আমার সুবিধা এমন। আমি এক ঝাটকায় উনার দিকে ঘুরে গেলাম। অনেক কাছে তাকে পেলাম। চোখের পাপড়িগুলো এখনো ঘুমের রেশে টান দিচ্ছে। আমি বড় বড় চোখ করে তাকিয়ে আছি। কিছু একটা বলার জন্য ঘুরেছিলাম, কিন্তু তার দৃষ্টি উপেক্ষা করে সেই কথাটুকু মুখ থেকে বেরুল না। দাঁড়ি। উনি আমাকে আরো টেনে নিলেন। থমকানো পৃথিবীতে যেমন নিস্তব্ধতার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই, তেমনটা আলিঙ্গনটা পবিত্রতায় ঘেরা। না চাইতেও অনেক কিছুর আকৃষ্টতা। পূর্ণতায় বেড়াজালের কিছুটা স্পর্শের মুহূর্ত।
একরাশ ভালো লাগার মুগ্ধতা। লজ্জা নামক শব্দটা দুনিয়া থেকে মুছে দিতে পারলে বোধহয় ভালো হতো। এই একটা শব্দের জন্য আমি কাটকাট হয়ে যাচ্ছি। ওয়াশরুমের দরজা আটকে বসে আছি 1 ঘন্টার উপর। আয়নায় নিজেকে দেখে আরো কিছুটা লজ্জার আবরণে ঢাকা পড়লাম। ম্যাচুরিটি হঠাৎ করেই এসে পড়েছে মনে হচ্ছে। দাড়ি। নিজেকে কেমন পূর্ণ বিবাহিতা নারীর কোঠায় ফেলতে ইচ্ছা হচ্ছে। গলার কাছে ছোট একটা দাগ জানান দিচ্ছে তুমি তার। তুমি সম্পূর্ণ রূপে তার। দরজায় তার টোকা পড়তেই আমি আবারও একটু আগের কথা ভেবে মিয়ে গেলাম। বের হবি না দরজা ভেঙে ফেলব। শীতল কণ্ঠের থ্রেট শুনে আমি শুকনো ঢোক গিললাম। তাড়াহুড়োতে কাপড় আনিনি, শুধু তোয়ালে নিয়ে এসেছি। এইবার আমার কাছে থেকে উত্তর না পেয়ে উনি আবার বললেন, ওকে ফাইন মহারানী, আপনার বোধহয় শাওয়ার রোম্যান্স করতে ইচ্ছা হচ্ছে। আমি দরজা ভেঙেই আসছি আপনার কাছে। আমি তবুও দরজা খুললাম না। তার সামনে যাব কিভাবে? হুট করে আলিঙ্গনটা মেনে নিতে যেমন আনন্দ রয়েছে তেমনি লজ্জাও আছে। আমাকে চুপ করে থাকতে দেখে উনিও চুপ। কিছুক্ষণ নীরবতা। তারপর হুট করে উনি বললেন, নিতু। তার কণ্ঠে কেমন বিষাদের ছায়া। আমি এইবার উত্তর না দিয়ে পারলাম না। ছোট করে হু বলতেই উনার দীর্ঘশ্বাসের শব্দ কানে এলো। হয়তো সিরিয়াস কিছু বলবেন, কিন্তু কি? আমি দরজার দিকে এগিয়ে গেলাম। দাঁড়ি। আমার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। আই এম সরি। হুট করে সব কিছু। উনাকে আর কিছু বলার সুযোগ দিলাম না। যেখানে আমার মনের সম্মতি রয়েছে সেখানে কেন লুকোচুরি? আমি ভেজা কাপড়েই বেরিয়ে তার সামনে এসে দাঁড়ালাম। উনার দৃষ্টি অস্থির। মাথা নিচু করে ফেললেন, কেন যেন সুপ্ত একটা শ্রদ্ধা বোধ জেগে উঠল। যে মানুষটা অপর মানুষটার অনুমতিবিহীন কাজ করার জন্য এতটা অনুতপ্ত, আর যাই হোক সেই মানুষটাকে আমি ফিরিয়ে দিতে পারি না। আমার আর তার মাঝের দূরত্ব ঘুচে যাক। তাকে ভালোবেসে থাকতে চাই, কারণ এই মানুষটা ছাড়া নিজেকে খুঁজে পাই না যে। বড্ড ভালোবাসি, অনেক বেশি। প্রেমগুলো পবিত্র, আর সেটা অনুমতিবিহীন পবিত্রতার সাক্ষী। প্রেমের বৃষ্টিগুলো আনন্দের। আমি শক্ত করেই ভেজা কাপড়ে তাকে জড়িয়ে ধরলাম, বললাম, নীরবতা যে সম্মতির লক্ষণ সেটা আপনি জানেন। সব ক্ষেত্রে নীরবতা মানায় না। আমি তোকে নিজের মতো চাইলেও তোর মনের মতো হতে চাই, যেখানে শুধু আমার বিচরণ থাকবে, কোনো ভয়ের কারণ থাকবে না। দাঁড়ি। উনি আমার মাথায় চুমু খেয়ে বললেন কথাটা। শিহরণ বয়ে যাওয়া হাওয়া দোল খেয়ে গেল। আমার গলার স্বরে একরাশ খুশির ছোঁয়া নিয়ে বললাম, আপনাকে চাই, এর বাইরে আর কিছুই না। আপনি আমার অভ্যেস হয়ে গেছেন। আপনার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। দাঁড়ি। মনের কোণে আর কি জমা রেখেছিস? কতটা ভালোবাসিস আমায়? হুট করে তাকে জ্ঞান দেওয়ার মতো একটা সুযোগ পেয়ে আমি তাকে ছেড়ে দিয়ে তার চোখে চোখ রেখে বললাম, ভালোবাসা সীমাবদ্ধ নয়। মন উজাড় করে ভালোবাসতে হয়। আর আমার ভালোবাসা আকাশের রৌদ্দুরের মতো, যেটা রাতের আধারে চাঁদের সাথে মিলে আলোকিত করবে। স্নিগ্ধতা বিরাজ করবে, কখনো ফুরাবে না। আমাবস্যাতেও হালকা আলো দিবে। যেখানে ঘুটঘুটে অন্ধকার থাকবে রৌদ্দুরের আলোতে ভরে যাবে। উনি আমার কথা শুনে অবাক চোখে তাকিয়ে আছেন। নিজেকে জ্ঞানী মনে হচ্ছে। হাসি পাচ্ছে। উনি আমার দিকে ঝুঁকে এলেন, আমি না সরে তার দিকে এগিয়ে গেলাম। এইবার উনি সত্যি ভরকে গেলেন। তাকে অপ্রস্তুত হতে দেখে বেশ মজা লাগছে আমার। আমি এইবার তার দিকে এগিয়ে গেলাম। উনি অবিশ্বাসের সুরে বললেন, নিতু কোথায়?
এই মেয়ে তুমি কে? উনার অপ্রস্তুত কথা শুনে হাসি পেল। আমি উনার কোমরে হাত রাখলাম, যদিও আমি তার বুক সমান, হৃৎপিণ্ডের কাছাকাছি। আমার চোখে মুখে দুষ্টুমি ছাপ দেখে উনি ইনোসেন্ট সাজলেন। কিছুই বললেন না। আমার পিঠে থেকে হাত সরিয়ে পকেটে হাত গুজে নিরলস দাঁড়ালেন। আমি নিজেই এবার থতমত খেয়ে গেলাম, তবুও নিজের কাজে অটুট রইলাম। পা উঁচু করে তার সমান হওয়ার চেষ্টা চালাচ্ছি। উনি বাঁকা হাসলেন। উপায় না পেয়ে তার পায়ের উপর দাঁড়ালাম। উনি মুখ কুঁচকালেন। আমি তার কুঁচকানো মুখের দিকে তাকিয়ে হাসলাম। উনি এইবার স্লো ভয়েসে বললেন, একা একটা ছেলেকে পেয়ে ইজ্জত হরণের চেষ্টায় আছিস বলে মনে হচ্ছে। উনার ঠোঁটের কাছাকাছি আমার কপাল। তার নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছে আমার কপাল। ভেতরের কম্পন বুঝতে পেরেও আমি চোখ উঁচু করে উনার দিকে তাকালাম। উনার দৃষ্টি আমাতেই নিবদ্ধ। হয়তো বুঝতে চাইছেন আমি কি করব। উনার পায়ের উপর দাঁড়িয়ে আরো উঁচু হলাম। পড়ে যেতে নিলেই আমার কোমরে ধরলেন। কপাল কুঁচকানো, আমি হাসলাম, খিলখিল করে হাসলাম। উনার ভয়ার্ত চোখের ভাষা পড়তে বেশ লাগছে আমার। তবে যে কাজটা করার জন্য এতটা কাছে আসা সেটা না করলে পাপ হবে, মহাপাপ। আমি সোজা হয়ে দাঁড়ালাম, আবারও নিজের গলার স্বরে গাম্ভীর্য এনে বললাম, নড়ছেন কেন? চুপ করে দাঁড়িয়ে থাকেন। দাড়ি নড়ছিস তো তুই? দোষ আমার? দাড়ি? আমি আঙ্গুল দিয়ে উনার ঠোঁট ছুঁয়ে দিয়ে বললাম, হুস। উনি অবাকে উপর অবাক হচ্ছেন। নিজের দিকে তাকিয়ে দেখলেন। তারপর সন্দিহান গলায় বললেন, কুল কাব্য। এই পিচ্ছি তোর কিছুই করতে পারবে না। আমি ভ্রু কুঁচকালাম। আবার অপমান। আমি উনার জাম রাঙা ঠোঁটের দিকে তাকিয়ে আছি। যে কাজটার জন্য এসেছিলাম সেটা নিমিষেই ভুলে আকৃষ্ট হয়ে পড়লাম। কি হলো? কি হচ্ছে সব ভুলে যাচ্ছি, আমার মনের কিনারায় জানান দিচ্ছে। অধিকার তোর, এত ভাবছিস কেন? সে যে তোর। পৃথিবী থমকে যাক। আমি আমার পরশ তার মাঝে বিলিয়ে দিলাম। যাকে শুদ্ধ বাংলাতে যাকে আদরের পরশ বলে, তার জাম রাঙা ঠোঁটের পরশ, ভালোবাসার পরশ। উনি তালে তাল মিলাচ্ছেন, নিজের জালে নিজেই ফেসেছি। এইবার নিজে থেকে সরে আসতে গেলে উনি আসতে দিলেন না, একদম না। ছোট ছোট মুহূর্তগুলো হুট করেই হয়, আর সেটা হয় সবথেকে দামি মুহূর্ত। এই মুহূর্ত নিয়ে সব সময় বেঁচে থাকা যায় যে। আমি শ্বাস আটকে বসে আছি। উনি আমার থেকে দূরে দাঁড়িয়ে মুচকি হাসছেন। আমি উনার দিকে তাকিয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। সেম ভুল আবারও, কাপড় আনিনি। উনি দরজার দিকেই তাকিয়ে আছেন এখনো। আমি আবার তাড়াহুড়ো করে দরজা খুলে কাপড় নিয়ে আসলাম। ন্যানো সেকেন্ডের ব্যাপারটা ঘটল। উনার হাসির আওয়াজে হার্টবিট মিস হলো। ইস, না হাসলে হয় না তার। আমি যে লজ্জার আবরণে আবার ঢাকা পড়ছি। সুন্দর সকালগুলো সুন্দরভাবেই শুরু হয়, সিনেম্যাটিক ভাবে। বাইরে কোথাও পাখির ছুটোছুটি, ঝড়ো হাওয়া, সূর্যের আলোর মাখামাখি, আর প্রিয় মানুষটার বাহুডোরে আবদ্ধতা। লজ্জা মাখা সকাল, একরাশ ভালোবাসাময় সকাল। সে এখনো ঘুমিয়ে আছেন। আমি পিটপিট চোখে তার দিকে তাকিয়ে আছি। তার উষ্ণ আলিঙ্গনে থাকতে বেশ লাগছে। বাইরে ঠান্ডা হাওয়া বইছে। মাথার পাশের থাই গ্লাসটা রাতে খুলে রাখি। সেখান থেকে চাঁদের আলো এসে ঘর আলোকিত করে। আর প্রতিদিন সকালে সূর্যের সকালের ফ্রেশ আলোক রশ্মিটাকেও উপভোগ করা যায়। সেই খোলা জানালা দিয়েই হাওয়া আসছে। ব্ল্যাঙ্কেটের ভেতর দিয়ে হাওয়া ঢুকে ঠান্ডা শিহরণ দিচ্ছে। আমি আরেকটু এগিয়ে তার বুকের সাথে মিশে গেলাম। আপনার মাঝে কিছু একটা খুঁজে পাই আমি।
সে উত্তর দিলেন না, শুধু শক্ত করে জড়িয়ে ধরলেন। দিনে দিনে কেমন পাগল হয়ে যাচ্ছি, তার মাঝে আসক্ত হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর সে চোখ মেলে তাকালো, আমার দিকে তাকিয়ে ভুবন ভুলানো হাসি দিল। দাড়ি, ভালোবাসাময় মনিং মহারানী। আমি হাসলাম, তার সব কিছুতে ভিন্নতা। আমি একগাল হেসে বললাম, শুভ সকাল। প্রত্যেকটা সকাল শুভ, কিন্তু আজকেরটা ভালোবাসাময়। আমি কিছু বললাম না, সব কিছু স্বপ্নের ন্যায়। সেদিনের জেদের জন্যই আজ আমি তার আর সে আমার। আমিরের সাথে কেমন থাকতাম, কি হতো ভেবেই একটু শিউরে উঠলাম। তবে সব কিছুর জন্য আমির নামক মানুষটার ধন্যবাদ প্রাপ্য। তার খাম খেয়ালি কাজের জন্য কাব্য ভাইয়ার জেদ। জীবনটা ট্র্যাজেডি। সব কিছুর ভেতরে সুখের খোঁজ থাকে বলেই এতটা ট্র্যাজেডি। তবে সব কিছুর মূলে এতটা সুখ আছে সেটা আমি ভাবতেই পারিনি। আমাকে হঠাৎ অন্যমনস্ক হতে দেখে সে বলল, মুখটা হঠাৎ শুকিয়ে যাওয়া রসগোল্লার মতো করে রেখেছিস কেন? মানে? উনার আজব কথা শুনে ভ্রু কুঁচকে এলো। শুকিয়ে যাওয়া রসগোল্লা, হাউ ফানি। আমাকে সিরিয়াস হতে দেখে হেয়ালি করে বললেন, তোর ছোট মাথায় এত কিছু ঢুকবে না। কেন ঢুকবে না? অবশ্যই ঢুকবে। আপনার মতো আস্ত এক মানুষের সব সহ্য করতে পারলে ছোট একটা কথা কেন বুঝবো না বলেন তো? উনি বর্ষর একটা ধাক্কা খেলেন মনে হয়। ধাক্কা খাওয়ার কারণ খুঁজতে কোন কথার মানে কি বের করেছেন আল্লাহ মালুম। আমি উনার থেকে উঠে বসার জন্য তাড়া দিলাম। দাড়ি, উনি দুষ্টুমি করার মুডে আছে এখন। উঠতে গেলে আবার আটকে ফেলছেন। আমি বিরক্ত হলেও প্রকাশ করছি না। মুহূর্তগুলো যে দামি। হুম্বোল্ট বিশ্ববিদ্যালয়ের চত্বরে দাঁড়িয়ে আছি আমরা। এখানে থেকে সম্পূর্ণ ভার্সিটি দেখা যাচ্ছে, সবাই ফরেনার। আমি আজ জিন্স আর কামিজ পরে এসেছি। নিজেকে কেমন অচেনা লাগছে এই আধুনিকতার ভিড়ে। দাড়ি, আর সে ব্লু জিন্স, হোয়াইট টি শার্ট, চোখে সানগ্লাস ঝুলিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি উনার দিকে আওর চোখে তাকিয়ে আছি। দিনে দিনে আরো হ্যান্ডসাম আর কিউট হচ্ছেন। তার কিউটনেস দেখে মহা বিরক্ত লাগলো আমার। দাড়ি, বিদেশিদের সাদা চামড়ার ভিড়েও তাকে ধবধবে সাদা লাগছে। হোয়াইট জার্মানি ক্যাট ভেবেই বিরক্তিতে হাসি পেল। ধূসর বর্ণের মণিগুলো সানগ্লাস খুলতেই নজরে পড়ল। আমি বিড়বিড় করছি, বউকে ভার্সিটিতে দিতে আসেনি, নিজেই ভর্তি হতে এসেছেন মনে হচ্ছে। কোথাও জলে যাওয়ার গন্ধ পাচ্ছি। উনি হাত দিয়ে বাতাস করে বললেন, কথাটা আমাকে উদ্দেশ্য করে বলা সেটা আমি বুঝতে পারছি। আমি দাঁতে দাঁত চেপে বললাম, সাদা বেড়াল চেনেন? আপনাকে সাদা বেড়াল লাগছে। উনি হো হো করে হাসলেন, মাথা দুলিয়ে। আমি রেগে ফেটে পড়ছি। ওয়েট এন্ড সি। আপনাকে আপনার ট্রিক্সে পুরাবো মিস্টার কাব্য। আজব নিয়মের বেড়াজালে বেঁধে পড়েছি। ভাষা আয়ত্ত করতে বেশ বেগ পেতে হবে মনে হচ্ছে। ইংরেজিটা চলে, কিন্তু জার্মান ভাষা, সেটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি অবাক চোখে তাকিয়ে শুধু শুনেই যাচ্ছি। ক্লাস শেষে আজ ভাষা শিখব। উফ, এত ঝামেলা জানলে আমি আসতাম না। অফ পিরিয়ডে বিশাল করিডোরে দাঁড়িয়ে চারপাশ দেখছি। নির্জন, কোলাহল মুক্ত, সবাই ডিসিপ্লিনের মধ্যে চলে। কথা বলতে গেলেও বোধহয় ভেবে নেয় সবাই। দাড়ি, আমি উদাস চোখে তাকিয়ে আছি। নিজের ভাষা আর কোলাহল মিস করছি। নিজের দেশ মানেই স্বাধীনতা ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ালাম। কবে যাব আবার সেই মাটিতে? জ্যাম হোক বা দূষণ, সব কিছু মিস করছি। দাড়ি, ক্যান আই টক টু ইউ?
পাশে থেকে পুরুষ কণ্ঠে শুনে ঘুরে তাকালাম। ছিপছিপে বর্ণের শ্যাম বর্ণের একটি ছেলে, মুখে বাঙালি ছাপ। আমি কথা বললাম না। ঘুরে ফেরত আসতে গেলে আবার বলল, হেই ম্যাম, আপনি কি বাংলাদেশি? আমি এইবার ঘুরে তাকালাম। মিষ্টি হেসে জবাব দিলাম, নিজের দেশের কাউকে পেয়ে হঠাৎ করেই ভুলে গেলাম সে ছেলে। উনি আমার দিকে এগিয়ে এসে সালাম দিলেন। সচরাচর এমন দেখা যায় না। আমিও সালামের জবাব দিলাম। সে ভদ্রভাবে বলল, ক্যান্টিনে যাবেন? আপনাকে দেখেই বাঙালি মনে হয়েছিল। ইতস্তত করে আমি তার সাথে গেলাম। অস্বস্তি হলেও এখন ঠিক লাগছে। উনার নাম রাতিব। চিটাগাং থাকেন, আমার ডিপার্টমেন্টেই পড়েন। সব ডিটেইলস শুনে মুহূর্তেই ফ্রি হয়ে উঠলাম তার সাথে। ছেলেটা মিশুক, ভালো। এর আগের ক্লাসের সমস্ত নোটস আমাকে দিল। ক্লাস শেষ করে তার সাথেই ক্যাম্পাস থেকে হেঁটে মেইন গেইটের কাছে গেলাম। কাব্য ভাইয়া নিরলস ভাবে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছেন। দাড়ি আমায় দেখে সানগ্লাস শার্টের মাঝে গুজে দিলেন। আমি রাতিবের সাথেই তার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি কিছুটা অবাক হয়েছেন, তবুও নিজেকে সামলে নিয়ে বললেন, ক্লাস কেমন হলো? আমি মুচকি হেসে জবাব দিলাম, ভালোই। আপনার ক্লাস আর মিটিং? উনি কিছু বললেন না। ছেলেটার দিকে তাকিয়ে আছেন। আমার দিকে গম্ভীর চোখে তাকালেন। আমার বেশ লাগছে। সকালে ওভার স্মার্ট সাজার ছোট একটা শাস্তি দেওয়া যায়। রাতিব উৎসুক চোখে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করল, উনি কে? দাড়ি। আমি দাঁত বের করে হেসে জবাব দিলাম, ও মিট হিম, আমার কাজিন ব্রাদার। দাড়ি। উনি আমার দিকে রাগী চোখে তাকালেন। রাতিব মাথা দুলিয়ে ওহ বলতেই আমার হাসি পেল। উনি গম্ভীরভাবেই আমাকে একটানে উনার কাছে নিয়ে বললেন, ইউর কাইন্ড ইনফরমেশন, আমার মিসেস সে। হুটহাট ভুলে যাওয়ার রোগ আছে, তাই আমাকেও ভুলে যায়। আমি ড্যাম সিউর কাল আপনাকেও ভুলে যাবে। আমি উনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করলাম। উনি আবার আমার দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, তাই না বেবি? আমি উপায় না পেয়ে হ্যাঁ বলতেই উনি আমাকে কোলে উঠিয়ে নিলেন। রাতিব তাকিয়ে আছে। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। ছি, ও কি ভাবছে? উনি গাড়িতে আমাকে বসিয়ে জোরে গাড়ি টান দিয়ে শুধু বললেন, কাজিন ব্রাদার। বাহ, আজ ব্রাদারের ভূমিকা পালন করব সিস্টার। আমি মানে বুঝলাম না। ব্রাদারের ভূমিকা মানে? আমি তাকিয়ে আছি। উনি রহস্যময় হাসি দিয়ে বললেন, ওয়েট সিস্টার, সরি কাজিন সিস্টার। নতুন দিগন্তের প্রবাল হাওয়া, স্বচ্ছ কাচের মতো পরিষ্কার সব। গাড়ির খোলা জানালা দিয়ে শা শা করে শিহরণ জাগানো বাতাস ঢুকছে। কেঁপে উঠার মধ্যেও ভালো লাগার শিহরণ দিচ্ছে। গাড়ি হাই স্পিডে ছুটে চলেছে। কোথায় যাচ্ছি যাব সেটা জানি না। ছুটে চলা গাছের দিকে তাকিয়ে আছি। আমাদের কলোনির দিকে যে যাচ্ছি না সেটা বুঝতে পারছি। লুকিং গ্লাসের লুকোচুরি খেলাটা জমে উঠেছে। তবে উনার স্থির শান্ত দৃষ্টি, আমি বুঝেও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছি। বোরিং টাইম বোধহয় এটাকেই বলে। কাঁচ উঠিয়ে দে, এইভাবেই ভালো লাগছে। উনার কথা উপেক্ষা করার সাহস নেই, তবুও সাহস নিয়ে বললাম। উনি আমার দিকে ঝুঁকে কাঁচ উঠিয়ে দিলেন। আমি আওর চোখে তাকিয়ে আছি। রেগে বললাম, আমার অক্সিজেনের প্রয়োজন। আমি কাঁচ খোলাই রাখবো মানে রাখবই। দাড়ি, সাহস থাকলে খুলে দেখা। উনি কাঁচ লাগিয়ে আবার ড্রাইভিং এ মনোযোগ দিয়ে বললেন। আমি খুলতে গেলে এক হাত টেনে স্টিয়ারিং এর উপর রেখে নিজের হাত আমার হাতের উপর রাখলেন। আমি অন্য হাত দিয়ে আবার চেষ্টা করতে গেলে গাড়ি ব্রেক করলেন উনি।
আরেকটু হলে আমার হার্ট বেরিয়ে যেত, এত জোরে কেউ ব্রেক ধরে। আমি গরম চোখে তাকাতেই উনি চোখ মেরে বললেন, কাজিন সিস্টার কি ভয় পেয়েছে? আজ আমার বউ থাকলে কোলের উপর উঠিয়ে ড্রাইভ করতাম, বাট আফসোস সে তো আমার সিস্টার। আমি ভরকে গেলাম। বলেন কি? আমার কথা আমাকে শোনাচ্ছেন? আমাকে জবাব না দিতে দেখে লুকিং গ্লাসে তাকিয়ে নিজের চুল হাত দিয়ে ব্রাশ করছেন। নিজেই নিজেকে দেখে বললেন, পারফেক্ট। ক্লিয়ার করে বলেন তো, যাচ্ছি কোথায় আমরা? আমি নিজের রাগ সংযত করে বললাম, আজ নির্ঘাত ঝগড়া হবেই হবে। উনি গাড়ি থেকে নেমে আমাকে উদ্দেশ্য করে বললেন, গার্লফ্রেন্ড জোগাড় করতে যাবি? আমি রেগে বের হয়ে এলাম। তার সামনে কোমরে হাত রেখে দাঁড়িয়ে বললাম, মানে? সিস্টার নিয়ে আর কয়দিন থাকব? এইবার তো বিয়ে শাদী করা দরকার। চুল যে সাদা হয়ে যাচ্ছে। উনার নির্বিকার উত্তর শুনে আমি তার দিকে এক পা এগিয়ে গেলাম। মিয়ে যাওয়া সুরে বললাম, দেখুন। হ্যাঁ, দেখেছি। আমি কথার মাঝেই থেমে গেলাম। বিরক্ত লাগছে। নিজের মনে কথাগুলো সাজিয়ে আবার বললাম, আপনার ড্যাম কেয়ার ভাব আমার একদম ভালো লাগে না। জেলাস। উনি আমাকে ঘুরিয়ে গাড়ির মধ্যে ঠেস দিয়ে আমার উপর ঝুঁকে দাঁড়িয়ে রইলেন। আমি পুরো লেগে গিয়েছি গাড়ির সাথে। আচমকা এমন হওয়ার একটু ভয় পেয়ে গিয়েছি। আমার গলা কাঁপছে। মনে হচ্ছে সে সদ্য প্রেমে পড়া প্রেমিক। প্রতিনিয়ত তাকে নতুন ভাবে উপলব্ধি করি কেন? আমি কি বলবো খুঁজে পেলাম না। উনাকে ছাপিয়ে আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। সম্পূর্ণ নির্জন জায়গা। দাড়ি। আশেপাশে গাছের সারি। অনেকে দূরে একটা চার্চের উপরের অংশ দৃশ্যমান। পাহাড়ের ঢালুর উপর। হঠাৎ মনে হলো সেখানে যাওয়া দরকার। আমি তার দিকে তাকিয়ে অনুনয়ের সুরে বললাম, ব্রাদার সিস্টার গেম পরে খেলবো, চলুন ওই চার্চে যাই। তার আগে স্বামীর দায়িত্ব পালন না করলে ঘোর অন্যায় হবে যে। দাড়ি। আমি ভ্রু কুঁচকে তাকালাম। এখানে আবার কিসের দায়িত্ব? উনি কাছে এসেই ঠোঁট আঁকড়ে ধরলেন। কিছু মুহূর্ত, কিছুটা পরিবেশের উষ্ণতা, দূরে চার্জের ঘণ্টার আওয়াজ একটা ছোট মুহূর্তকে ভিন্নভাবে উপভোগ করালো। আমার শরীরে রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে। হঠাৎ প্রবাহ হাওয়ার মতো শীতল স্পর্শ। বার্লিনের এই নাম না জায়গাটা চিরস্মরণীয় হয়ে থাকবে। সব কিছুর জন্য নিজেকে পূর্ণতার খাতায় ফেলতে বা লিখতে ইচ্ছা হয়। কখনো না চাইতেও অনেক কিছুই হয়ে যায়। আর সেই হওয়াটা সুখের হয়। হাতে হাত ধরে হাঁটার মানুষটা যদি পারফেক্ট হয় তাহলে উঁচু চড়াইকেও সমতল লাগে। হাতে হাত ধরেই উঁচু ঢাল উঠে চলেছি। উঠতে কষ্ট হলেও মানিয়ে নিচ্ছি। উঠার আগে উনি একটা কথা বলেছিলেন, জীবনটাকে এই উঁচু রাস্তার মতো মনে কর, আমি তোর পাশে আছি। চাইলে কোলে করেই উঠিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু জীবনটা তো সহজ নয়। তাই পাশে থাকা সবকিছুকে অবলম্বন করে নয়, কাঁধে কাঁধ মিলিয়ে সবকিছু মোকাবেলার চেষ্টা করবি। দাড়ি। আমি উনার হাতটা শক্ত করে ধরে ওঠার চেষ্টা করছি। তার কথাগুলোর মানে সহজ, কিন্তু আমার কাছে বরাবর প্রচণ্ড কঠিন লাগে। মনে হয় কিছু একটা হবে, যা বিশ্রী, আমার কল্পনার বাহিরে। কিন্তু সবটা উপভোগ করে নিতে চাচ্ছি। তার সাথে, তার পাশে থেকে, হাতে হাত ধরে। দাড়ি। চার্চের বাইরে দাঁড়িয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি, হাঁপিয়ে গিয়েছি। আর তাকে দেখো, মনে হচ্ছে এক পা হেঁটেছেন। কোনো প্রতিক্রিয়া নেই। আমি ধপ করে ইট বিছানো রাস্তায় বসে পড়লাম। আর পারছি না। কি জন্য এসেছি? এখন নামতে হবে ভেবেই শরীরে জ্বর চলে আসার উপক্রম।
আমার সামনে এসে সে নিজেও বসে পড়ল। আদুরে সুরে বলল, ঠিক আছিস? আমি জোরে শ্বাস টেনে নিয়ে বললাম, আপনার কষ্ট হচ্ছে না? ঠিক আছেন কি করে? উনি আমার দিকে হাত বাড়িয়ে দাঁড়ালেন। আমি দাঁড়াতেই কোলে উঠিয়ে নিলেন। চার্চের ভেতরে এগিয়ে যেতে যেতে বললেন, তোর জন্য। তার একটা কথায় আবারও সব কিছুতে ভালো লাগার ছোঁয়া বয়ে গেল। শক্ত করে তার গলা জড়িয়ে ধরলাম। উনি আলতো হাতে ধরে রেখেছেন। মনে হচ্ছে আমি ব্যথা পাবো, মনে হচ্ছে তার ধরায়। আমি মুচকি হেসে বললাম, আপনার সব কিছুতে এত মোহ কেন? এত কেন ভালো আপনি? দাড়ি। উনি একটা উঁচু বারান্দায় মতো জায়গায় এসে আমায় নামিয়ে দিলেন। তারপর আমার কোমর ধরে তার বুকে আমার পিঠে রেখে সামনে তাকাতে বললেন। আমি তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম। সামনে নীল স্বচ্ছ আকাশ, পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে হাজারো গাছ, আর দূরে ঝর্ণা আছড়ে পড়ছে নিচে। সুর তুলছে পানির। মনে হচ্ছে নীল আকাশ ভেদ করে পানির সারি নিচে নেমে পড়ছে। রংধনু সাদা গুচ্ছ মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে। আমি শান্ত চোখে তাকিয়ে আছি। দৃষ্টি কাঁপছে। উত্তেজনায় গলা থেকে আওয়াজ ফিরে যাচ্ছে। উনার হাত খামচে ধরে শুধু বললাম, আপনার ভালোবাসার মতো সবটা সুন্দর, উপভোগ্য, সবকিছু স্নিগ্ধতার চাদরে মোড়া। দাড়ি। উনি আমার ঘাড়ে চুমু খেলেন। মোহতে আছি তবুও তার স্পর্শ হৃদয়ে লাগল। আবেশে চোখ বন্ধ করে নিলাম। মাথার উপর ছাদ নেই। দেয়ালে লাল রাঙা ফুলের লতাপাতা জড়ানো। সামনেই চার্চ। এখনটা অন্ধকার তবে আলোকিত। হুট করে এক টুকরো রোদের সাথে মেঘেরা নেমে পড়ল দল বেঁধে। উনি আর আমি ভিজে যাচ্ছি। উনি আরো শক্ত করে জড়িয়ে রেখেছেন। আজও রোদ্দুরে বৃষ্টি হচ্ছে। আমার আর তার প্রেমের বৃষ্টি। ভালোবাসায় মোড়ানো স্নিগ্ধতার বৃষ্টি। মুখের ভাবটা পাংশুটে করে রেখেছি আমি। জ্বরে মুখ তেতো হয়ে উঠছে। গা গুলিয়ে বমি পাচ্ছে। মাথার রক্ত টগবগ করে ফুটছে মনে হচ্ছে। দাড়ি। আর উনি আমাকে সামলাতে হিমশিম খাচ্ছে। উনি কিচেনে আর আমি তার গলা জড়িয়ে পিঠের উপর ঝুলে আছি। হঠাৎ করে বৃষ্টিতে ভেজার জন্য জ্বর এসেছে। উনি কিছু একটা বানাচ্ছেন। দাড়ি। আমার বিরক্ত লাগছে। মাথা ঘুরাচ্ছে। আমি উনার সামনে গিয়ে হাতের নিচ দিয়ে বুকের উপর মাথা রেখে দাঁড়ালাম। উনি মনোযোগ দিয়ে কাজ করছেন। আমার করা বিরক্তিতেও তার ভ্রুক্ষেপ হচ্ছে না। আমি তার বুকে উপর চুমু খেলাম। উনি তাকালেন আমার দিক আর বললেন, রুমে যাও, আমি আসছি। তার মুখে তুমি শুনে জ্বরের মাঝেও মাথা তুলে অবাক চোখে তাকালাম। ইস, কি মিষ্টি লাগে শুনতে। আমি আবার তার বুকে ঠোঁট ছোঁয়ালাম। উনি এক হাতে আমার মাথা চেপে ধরলেন। আমি চোখ বুজে বললাম, এই তুমি আমাকে তুমি করে বলতে পারেন না? কত মিষ্টি লাগে জানিস? আমার খেয়ে ফেলতে ইচ্ছা হয়। কি খেতে ইচ্ছা হয়? আমি উনার বুকে নাক ঘষে বললাম, তোকে না, তোমাকে না, না আপনাকে। আমি কি বলছি সেটা নিজেও জানি না। শুধু বলার দরকার বলে চলেছি। উনি আমাকে ধরে ওভেন বন্ধ করে কিছু একটা নিয়ে আমাকে উঠিয়ে বসালেন। আমি উনার টি শার্ট আঁকড়ে ধরলাম। আমাকে ফেলে কোথায় যাচ্ছেন? যাবেন না, আমি ঘুমাবো আপনার সাথে। হ্যাঁ, ঘুমাবা তো। আগে ছাড়ো আমাকে, আসছি আমি। উহু, ছাড়বো না। আপনার সাথে যাব। দাড়ি। উনি আমার থুতনিতে হাত দিয়ে উঁচু করে কপালে চুমু খেয়ে বললেন, আসছি তো বাবা। দাড়ি। আমি ঠোঁট উল্টে কান্না করে দিলাম। উনি আমাকে রেখে খাবার রুমে নিয়ে গেলেন। তারপর আমার কাছে এসে আমাকে নিয়ে এলেন কোলে করে।
বেডে বসিয়ে দিয়ে খিচুড়ি ধরলেন আমার মুখের সামনে। আমি নাক মুখ কুঁচকে ফেললাম। তারপর উনার হাত ধরে বললাম, সেদিনের মতো খাবো আমি। দাড়ি, কোনো দিনের মতো। আপনি খাবেন, আমি আপনার থেকে খাবো। উনি নিজের কপাল কুঁচকালেন। সেদিন রাতের কথা মনে হতেই আমাকে জোর করলেন হাত থেকে খাওয়ার জন্য। আমি মানতে নারাজ। খাবো আমি তার ট্রিক্সে। উনি হাঁপিয়ে গেছেন আমাকে বুঝাতে বুঝাতে। আমি হাসছি, খিলখিল করে। দাড়ি, হাসির ছন্দগুলো জ্বরের ঘোরেও জানান দিচ্ছে, সুখের মুহূর্ত না ফুরিয়ে যাক, চিরকাল এইভাবেই থাকুক। একা থাকলে কত শত ভয় মনের মাঝে জানান দেয়, গুমোট অনুভূতিগুলো উপচে পড়া ভয় দেয়। শিহরণ জাগানো কিছু অনুভূতির সাথে ঠোঁটের কোণে কিছু মুহূর্তের ভালো লাগার হাসিরা মেতে উঠে। সারাদিন সে ফেরেনি আজ। দাড়ি, আজ আমার ক্লাস নেই, যার জন্য নিজেকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ করেই কান্না পাচ্ছে। উনি ফোন রিসিভ করছেন না, শুধু যাওয়ার পর ফোন দিয়ে বলেছেন খেয়ে নিবি, আমি জলদি ফিরে আসব। দাড়ি, সেই ফিরে আসাটা ঘন্টা পেরিয়ে দুপুর পেরিয়ে যাবে ভাবতেই পারিনি। বইগুলো উল্টে পাল্টে দেখেও পড়ায় মনোযোগ দিতে পারলাম না। শুধু তাকে দেখার বাহানা খুঁজে চলেছি। জ্বরের জন্য মুখের তেতো ভাবটা এখনো রয়েছে। গত 2 দিন সে আমাকে সামলাতে গিয়ে অফিস বা ক্লাস কিছুই করতে পারেননি, তাই কাজের চাপ পড়েছে আজ। আমি এই রুমে থেকে ওই রুমে সব জায়গায় পায়চারি করছি। ফোন হাতে নিয়ে কবিতা আপুকে ফোন দিলাম। দাড়ি, বহুদিন তার সাথে কথা হয় না। এত বড় ঘটনা হলো তাতেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। একদিন কথা হয়েছিল, তাও অল্প। বাসার সবার সাথে ফোন আলাপ করলেও আপুকে ফোন দেওয়া হয় না। আপু প্রচুর ব্যস্ত, তার কাজ আর সংসার নিয়ে। তার সাথে সখ্যতা গড়ে ওঠার আগেই বিয়ে আর দেশ ছেড়ে চলে গেছেন উনি। ফোন রিসিভ হতেই আমি হাসি মুখ নিয়ে ক্যামেরা মুখের সামনে ধরে বললাম, তোমাকে দেখব না, আমার বাবাটাকে দেখব। দাড়ি, আপু হাসলেন, দুষ্টুমি করে পেটের কাছে ক্যামেরা ধরে বলল, বাবার বউ আসবে কবে? সেই খেয়াল কি তার মামানির আছে? আমি কথা বুঝতে না পেরে লজ্জা পেলাম। আমাকে চুপ থাকতে দেখে আবার আপু বলল, লজ্জা পেলে তো তোকে দারুণ লাগে নিতু, এই জন্যই বুঝি আমার ভাই এত পাগল হয়েছে। দাড়ি, ভালো আছো? কথা ঘুরানোর জন্য বলছিস বুঝি? তুমি না আমার বড় আপু। দাড়ি, আপু জোরে হেসে উঠলেন। আমি লজ্জা পেলাম আবারও। সবগুলা এক ধাঁচের, লাজ লজ্জা কিছু নেই। হঠাৎ আপু সিরিয়াস ভাবে বলে উঠল, শোন নিতু, থু, সবকিছুর পাশাপাশি কাব্যকে সময় দে, ওকে বুঝতে চেষ্টা করবি। আর ছোট একটা অতিথি অতি জলদি আমাদের মাঝে দরকার। আমি তাকালাম আপুর দিকে। সত্যি তো, উনাকে পুরোপুরি বুঝার চেষ্টা এখনো আমি করিনি। আমার আবেগগুলো নিয়েই তাকে বাঁধতে চাইছি। সে কি ফিল করে, কি চায়, সেটা তো আমি জানি না। চেনা জানার সম্পর্ক হয়নি আমাদের মাঝে। সে আমাকে যতটা বুঝে আমি কি তাকে বুঝি? না, একদম না। সব সময় দূরে থাকার আর কাছে পাওয়ার মাঝের মনের মিলটা তো দরকার। সেটা তার মাঝে থাকলেও আমার মাঝে যে নেই। দাড়ি, ছোট কিছু করার মাঝেও যে এতটা আনন্দ থাকে তা বললে কম হয়ে যাবে। দুপুরের লাঞ্চ আমি করিনি, উনাকে ফোন দিয়েও পেলাম না।
তার প্রিয় গরুর কালা ভুনা আর বিরিয়ানি। ফুপিকে ফোনে রেখে রেঁধে চলেছি। নিজের হাতের বানানো কিছু নিয়ে গিয়ে আজ চমকে দিব ভেবেই মনের ভেতরে খুশির প্রজাপতি ডানা মেলছে। দমে ফেল এখন। আমি ভ্রু কুঁচকে তাকালাম। এইটা আবার কি? ফুপি আমার মুখভঙ্গি বুঝতে পেরে বুঝিয়ে দিলেন। সাধারণ একটা বিষয় পারি না ভেবেই কষ্টে মরে যেতে ইচ্ছে হলো। পেঁয়াজ কাটতে গিয়ে আবার বিপত্তিতে পড়লাম। কেঁদে ভাসানোর জোগাড়। একটু আগে কেটেছি আবার কাটছি। এই পেঁয়াজ নামক জিনিসটা না দিলে হয় না। আল্লাহ জানেন কে এই পেঁয়াজ দেওয়ার নিয়ম আবিষ্কার করেছিল। বিরিয়ানি নামাতেই ফুপিকে আবার ফোন দিলাম। রীতিমতো ফুপি আর জিনিয়া হাসতে হাসতে শেষ। প্রায় 4 ঘন্টা ধরে রান্নাঘরেই রান্নার কাজে ব্যস্ত। কিভাবে কি করব ফুপি বলতেই আমি ফোন কেটে দেই। এরা আবার হাসিতে লুটোপুটি খাবে। ডিম বেগুনের ভাজি বিরিয়ানির সাথে শেখায়। ডিম প্রথমে ভেঙে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে কেটে রাখা বেগুন তার মাঝে গুলিয়ে গরম তেলে ভেজে নিলাম। এই একটা জিনিস ভালো মতো পারি ভেবেই যুদ্ধক্ষেত্র জয়ের হাসি হাসলাম। এইবার অপেক্ষা তার আসার। আমি ফ্রেশ হয়ে বসে আছি, ফোন হাতে নিয়ে। এইবার টেনশন হচ্ছে। বারবার ফোন দেওয়ার পর কেন ফোন রিসিভ করছেন না? খাবার টেবিলের সাজিয়ে রাখা খাবারে কেমন শূন্যতা। আমি আলুথালু পায়ে উঠে দাঁড়ালাম। হঠাৎ করেই ভীষণ জ্বর উঠল মনে হচ্ছে। কিচেনে গিয়ে লাঞ্চ বক্স এনে সব গোছালাম। রুমে গিয়ে অফিসের ঠিকানা খুঁজে চলেছি। সব কেমন লাগছে। টেনশন করার মতো সময় নেই, তাকে অফিসেই পাব। বার্লিনের জায়গা অচেনা, বড্ড অচেনা আমার কাছে। জানি না কিভাবে যাব, কিন্তু যাব এইটা নিশ্চিত। দাঁড়ি হাতে লাঞ্চ বক্সের সাথে ঠিকানা দেখে চলেছি। উনি বলেছিলেন বেশি দূরে না। হাইওয়ের সামনে কতগুলো গাড়ি দেখতে পেলাম। ভাগ্যবশত ক্রুজকে দেখলাম। গাড়ির বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমি উনার সামনে গিয়ে দাঁড়াতেই ফোন রেখে কিছু একটা বললেন। আজও তার ভাষা বুঝতে পারলাম না, তবে তাকে চিনি এইটাই বড় কারণ লাগছে আমার। কার্ড তার দিকে বাড়িয়ে দিতেই উনি ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। গাড়ির দরজা খুলে দিতেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ফোন না ধরার অপরাধে আজ তাকে শাস্তি পেতেই হবে। বারবার ফোন না ধরে আমাকে টেনশনে ফেলে দেন। মাথার রগ ছিঁড়ে যাচ্ছে। দাড়ি জ্বর হঠাৎ করে বাড়ছে কেন? ফোন হাতে নিয়ে আবার ফোন দিলাম। অবশেষে টানা 40 বার ফোন দেওয়ার পর সে রিসিভ করল। ক্লান্ত গলায় আমি বললাম, আপনাকে খুন করব আমি। অনেক কষ্ট দেন আপনি আমাকে। মেরে ফেলব। উনি উত্তেজিত গলায় বললেন, কি হয়েছে? তোর গলা এমন শোনাচ্ছে কেন? অফিসের বাইরে দাঁড়ান। আমার হেঁটে যাওয়ার শক্তি যে নেই। অনেক কষ্টে চোখ খুলে রেখেছি। ফোনের লাইন কাটতে পারছি না। ক্রুজো উত্তেজিত গলায় কিছু একটা বলছে। গাড়ি থামিয়ে আমার হাত থেকে ফোন নিয়ে উনার সাথে কিছু একটা বললেন। তারপর আমি আর কখনো তোকে ফেলে যাব না। কাপা কণ্ঠের আওয়াজে ভারী হচ্ছে চারপাশ। হাতে ইঞ্জেকশন দেওয়ার ব্যথায় চোখ মুখ কুঁচকে উনার হাত শক্ত করে ধরলাম। মাথা ঝিমঝিম করছে। আমি সব ভুলে ঠোঁট ভিজিয়ে আলতো করে বললাম, জানেন, আপনার জন্য রান্না করেছি। উনি আমায় বসে থেকেই জড়িয়ে ধরলেন। আমি চোখ মেলে তাকিয়ে নিজেকে রুমে আবিষ্কার করলাম। তার শরীরের গন্ধে প্রাণ ফিরে পাচ্ছি। আমি তার শার্ট খামচে ধরলাম। উনি আমাকে ছেড়ে ভারাক্রান্ত গলায় বললেন, জ্বর শরীরে কেন বেরিয়েছিস? আপনি কেন ফোন ধরেননি? আরে বাবা, আমি ব্যস্ত ছিলাম। আজ প্রেজেন্টেশন ছিল, মিটিংয়ে ফোন সাইলেন্ট ছিল।
তারপর ক্লাসের অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশন। আমি উঠে বসলাম। উনার কলার ধরে আমার কাছে টেনে নিয়ে বললাম, এই আপনি আমাকে অ্যাভয়েড করছেন? পুরনো হয়ে গিয়েছি তাই তো? উনি নিজে থেকে আরো কাছে এগিয়ে আসলেন। আমি নিজের কপাল তার কপালে ঠেকিয়ে দিলাম। আমার শরীরের উষ্ণতায় সে বোধহয় কেঁপে উঠল। স্নিগ্ধ গলায় বলল, ভালোবাসা বুঝি পুরনো হয়? ভালোবাসা বয়সের সাথে বৃদ্ধি পায়, সেই সাথে অনুভূতিগুলো আরো জোরালো হয়। যতটা জোরালো হলে দূরে থেকেও অনুভব করা যায় ঠিক ততটা। আমি কেন করি না অনুভব? তবে কি আমার ভালোবাসা জোরালো নয়? উনি আমার ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালেন। আমি ছাড়লাম না, নিজে থেকেই আজ রেসপন্স করলাম। কিছুক্ষণ, কিছু মুহূর্ত। দাঁড়ি, তোর ভালোবাসা আমার ভালোবাসার থেকে গভীর। এর জন্যই তো শূন্যতা অনুভব করিস আমার না থাকার। আমার হিংসে হয় নিতু। তুই কেন আমার থেকে বেশি ভালোবাসিস আমায়? উনার কথায় থমকে গেলাম। বলেন কি উনি? আমি শুয়ে পড়লাম। উনিও আমার পাশে শুয়ে পড়লেন। আমি তার বুকে মুখ গুজে দিলাম। বললাম, আমি কিছু জানি না। আমি আপনাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। দরকার হলে 24 ঘন্টা আপনার সাথেই থাকবো, একদম বিরক্ত করব না। তবুও আপনাকে চাই, সব সময় আশেপাশে চাই। দাঁড়ি, হুট করে মারা গেলে কিভাবে থাকবি? তার কথায় হু হু করে উঠল বুকের মাঝে। সেটা আমি ভাবতেও চাই না। কান্না করে উঠলাম ফুপিয়ে। দাঁড়ি, ভালোবাসায় এতটা আকৃষ্ট সত্যি কি মানায় না? যদি না মানায় তাহলে কেন ভালোবাসা নামক শব্দটা আছে? জানি না, তবে আমি এতটাই আকৃষ্টতা নিয়ে থাকতে চাই, ভালোবাসতে চাই। পরিপূর্ণ একটা সকাল, আবেশের আদরে ঢাকা মোহনা। সে শাওয়ার নিচ্ছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। মোট কথা, কিছুতেই উনার থেকে দূরে যাওয়া যাবে না। দরজা খুলে বের হয়ে আসতেই আমি হাত দিয়ে মুখ ঢেকে ফেলি। ছি, শুধু তোয়ালে পরে কেউ আসে? ফর্সা শরীরে মুক্তোর মতো পানিগুলো লেগে আছে। আমার চোখ বড্ড বেহায়া, না চাইতেও আঙুলের ফাঁক দিয়ে চুপি চুপি দেখে চলেছে। দেখা শেষ? না তো। কথার পৃষ্ঠে জবাব দিতে গিয়ে সত্যিটা বলে দিয়েছি। আমি মুখ ঢেকেই ঘুরে গেলাম। উনি আমার পিঠের উপর আলতো ছোঁয়া দিতেই কেঁপে উঠলাম। দৌড়ে বাইরে চলে আসলাম। উনি জোরে জোরে বললেন, 24 ঘন্টার 1 ঘন্টাও হয়নি, এখনই দৌড়ে পালাচ্ছিস? সারাদিনের কি হবে ভেবে দেখেছিস? উনি কি আমাকে থ্রেট করছেন? আমি অন্য রুমে এসে পড়লাম। এখানে থেকে চিৎকার করে বললাম, 24 ঘন্টার প্রথম প্রহর এখনো যায়নি মিস্টার। আর আপনাকে ভয় পায় কে শুনি? তাই তো, কে পায়? দেখা যাবে মিসেস। প্রথম প্রহরের দোজ নিতে পারোনি তুমি। শব্দটা ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমি চোখ বন্ধ করে উপভোগ করলাম। মিষ্টি শব্দ, মিষ্টতার মতো লাগে। পশ্চিমের মৃদু হাওয়া ছুঁয়ে যাচ্ছে। চুলগুলো হাওয়ার তালে দোল খাচ্ছে। চোখে মুখে আছড়ে পড়া চুলগুলো কেউ একজন যত্ন করে গুজে না দিয়ে থেমে থেমে এলোমেলো করে দিচ্ছে। দাড়ি, পেছনে থেকে জড়িয়ে রাখা হাত দুটো ইচ্ছা করেই যে পেটের মাঝে স্লাইড করছে সেটা খুব করে বুঝতে পারছি। বিরক্তিতে আছড়ে পড়লেও সামলে নিচ্ছি। সবকিছু বাদ দিয়ে 24 ঘন্টার বেড়াজালে খুব করে ফেঁসে গিয়েছি। হাতের স্পর্শ গাঢ় হতেই আমি কেঁপে উঠলাম। তার হাতের উপর হাত রাখতেই সে ঘাড়ে ঠোঁট ছোঁয়ায়। অফিসের রুমে দাঁড়িয়ে কাজ ফেলে সে রোম্যান্সে ব্যস্ত। আমি তার হাতে চিমটি দিতেই সে আরো আঁকড়ে ধরলেন। ফিসফিস করে বললেন, সবে মাত্র 10 ঘন্টা হয়েছে বউ। দাড়ি, তো
আমি কাপা ভাবে বলতেই উনি আমাকে সামনে ঘুরিয়ে ঠোঁটের কোণে হাসি টেনে বললেন, তো মিসেস 24 ঘন্টা আশেপাশে থাকতে চেয়েছে, এর মানে সে আমার কাছে। আমি তার ঠোঁটের উপর হাত দিয়ে আটকিয়ে দিলাম। লোকটা বড্ড বেহায়া। আশেপাশে থাকার মানে এইসব? উফ। হাতের মাঝে আবার। আমি চোখ বড় বড় করে তাকালাম। হাত সরিয়ে নিতেই উনি হাসলেন। তার হাসিতে দুষ্টুমি ভরা। আমি নিজেই এবার সেদিনের মতো কাজ করে লজ্জায় দাঁড়িয়ে রইলাম। সে এখনো ফ্রিজড। আমি তার হাতের বাঁধন আলগা পেতেই উনার চেয়ারে বসে পড়লাম। উনি এখনো ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি কলম আর ফাইল নিয়ে তার মতো করে বললাম, হেই মিস্টার কাব্য, কাজ ফেলে কি করছেন ওইখানে? কাম হেয়ার ইউ ইডিয়ট। উনি ভ্রুকুটি করে তাকালেন। আমি ফাইল দিয়ে মুখ ঢেকে ফেললাম। তার চোখে চোখ মেলাতে পারবো না। উচ্ছ্বাস আবেগ ঠিকরে পড়বে যে। উনি বোধহয় হাসছেন। আমি ফাইল সরিয়ে ফেলতেই সামনে উনাকে পেলাম না। পেছনে থেকে নিঃশ্বাসের শব্দের উৎস পেতেই আমি উঠে যেতে নিলাম। সে চেয়ারে বসে একটানে আমাকে কোলে বসিয়ে নিলেন। তারপর ফাইল টেবিলে রেখে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আমি ঘোর কাটাতে পারছি না। হলো কি? সে গভীর মনোযোগ দিয়ে কাজ করছেন। আমি উঠে যেতে নিলেই উঠতে না দিয়ে আটকে ফেললেন। তারপর বললেন, তোর কথার নড়চড় হতে তো আমি দিব না। একদম না। দাঁড়ি ছাড়ুন, আমার অস্বস্তি হচ্ছে। উনি কাজ রেখে আমাকে চেয়ারে বসিয়ে দিয়ে সামনে ঝুঁকে দাঁড়ালেন। আমি ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে চেয়ারে একদম লেগে গেলাম। উনি গালে স্লাইড করে বললেন, প্রত্যেকটা মুহূর্ত এক একটা মুহূর্তের সাক্ষী। শূন্যতা নামক কিছু তোর আশেপাশে আসতেই পারবে না। আমি আছি, থাকবো সব সময়, সেটা যেভাবেই হোক। আমি চোখ খুলে তার গভীর দৃষ্টির দিকে তাকালাম, বললাম, জানেন, আপনার শূন্যতা নয়, হারিয়ে ফেলার ভয় পাই আমি। কেন পাই? বলতে পারবেন? রৌদ্দুরে যেমন বৃষ্টি হয় মাঝে মাঝে, তেমন তোর মনের ভয়ের কারণ বৃষ্টির মতো। রৌদ্দুর আর বৃষ্টির খেলায় মিশে যাবে। না থাকার ভয় প্রেমের বৃষ্টি নিয়ে নামবে। হারিয়ে গেলে সেই বৃষ্টির ফোঁটায় খুঁজে বেড়াবি। পেয়ে যাবি, আমি তোকে ছুঁয়ে দিব। গ্রহণ করে নিবি মাঝে মাঝের সেই বৃষ্টির ফোঁটা। আমি উনার বুকের সাথে মিশে গেলাম। চাই না কোনো বৃষ্টির ফোঁটা আমার, যে শুধুই তাকে চাই। শীতের আমেজ পড়ছে। কুয়াশায় ঢেকে যাওয়া কাচের ফাঁক দিয়ে হালকা কিরণ রুমে ঢোকার জন্য কত শত বাহানা করছে। রৌদ্রতপ্ত হয়েও তাদের যাওয়ার জায়গা নেই। নিয়ে যাওয়া লজ্জায় রাঙা নতুন বধূর মতো গাছের পাতা ঝরে পড়েছে বহুকাল আগেই। দাড়ি সাদা আস্তরণে ঢেকে থাকা একফালি সবুজ কুচি দেখা মিলছে পাতাবিহীন গাছে। ঠান্ডায় কেঁপে উঠা শিহরণ বয়ে যাচ্ছে শরীরের শিরায় শিরায়। অলস চোখ না খোলার বাহানা নিয়ে যুদ্ধে মেতে উঠছে। পাশে থাকা মানুষটার শরীরের উষ্ণ পরশ ঠান্ডার মাঝে অলসতা যেন আরো বাড়িয়ে দিল। ঘুমু ঘুমু চোখে তার সাথে একদম মিশে গেলাম। সে দুই হাতে আরেকটু জড়িয়ে নিলেন। তাপমাত্রা হঠাৎ করেই নভেম্বরে মাঝে এসে মাইনাস হয়ে গেছে। ঠান্ডা জমে যাওয়ার অবস্থা। দিন যাওয়ার সাথে ঠান্ডা বেড়ে চলেছে, সেই সাথে ভালোবাসার উষ্ণতা। 24 ঘন্টার 3 ঘন্টা তাকে ছাড়া থাকতে হয়। আর সেই সময় আমার ভার্সিটির ক্লাস জীবন থেকে সেই 3 ঘন্টা তাকে বিহীন চলে যাচ্ছে ভেবেই শরীরে কাঁটা দিয়ে উঠল। ঘুমের মাঝে হুট করেই শয়তানি বুদ্ধি মাথা চারা দিয়ে উঠল। দাড়ি অবিশ্রান্ত ভাবে তার বাঁধন থেকে ছুটে টি শার্টের ভেতর দিয়ে ঢুকে গেলাম। আমার ঠান্ডা হাতের স্পর্শে তার ঘুম ছুটে গেছে। উনি কপাল কুঁচকে আমাকে তাও জড়িয়ে আবার ঘুমে যাওয়ার প্রস্তুতি নিলেন। আমি নিজের হাত দুটো বের করে ঠান্ডা করে নিলাম।
তারপর উনার পিঠের উপর স্লাইড করতেই হুড়মুড় করে চোখ খুলে ধমকে উঠে নামায়। হঠাৎ করেই মন খারাপেরা হানা দিল। আমি গুটিসুটি ভাবে সরে আসতে গেলেই উনি সরে আসতে দিলেন না, ওইভাবে জড়িয়ে রাখলেন। আমি মন খারাপ করে বললাম, ক্লাস আছে, আমি উঠব, আজ সানডে। উনি স্লো ভয়েসে বললেন। ধমকের সুর কানে বাজছে, তাই আবারও উঠতে চাইলাম। দাড়ি। উনি জেদি, আমার চেয়ে বেশি। দিবেন না মানে না। আমার গলায় মুখ ডুবিয়ে দিয়ে বললেন, ঠান্ডাময় সকালে উষ্ণতায় ঘেরা পরশ দিয়ে পালিয়ে যাওয়া তো ঘোর অন্যায়। আমি অভিমান করে বললাম, অন্যায় টন্যায় জানি না, বকেছেন আমায় সেই খেয়াল আছে। বকেছি বুঝি, মনে করুন মহারানী রাগ করেছে। আমি নিজের ঠান্ডা হাত তার গালে ছুঁয়ে দিয়ে খিলখিল করে হেসে বললাম, রাগ নেই, দাড়ি। উনি ভ্রুকুচকে ফেললেন। ঠান্ডা হাতের ছোঁয়াতে উনার শরীরে জারকাটা দিয়ে উঠল। আমি হেসে চলেছি অবিরাম। উনি নিজেও হেসে ফেললেন। রৌদ্রুজ্জ্বল দিনের শেষভাগ ছাপিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বরফের আভাস পেলাম। ডিভানে আনমনা হয়ে দাঁড়িয়ে থাকতেই হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করল, তার সাথে বৃষ্টির ফোঁটার মতো তুষার। আমি এক লাফ দিয়ে উঠলাম, জীবনের প্রথম বর্ষার সময় বর্ষা দুপুরে আকাশ ভেদ করে যেমন গুড়ি গুড়ি বৃষ্টিরা মেতে উঠে, ঠিক তেমনটা। দৌড়ে সামনের ইয়ার্ডে গেলাম। উত্তাল ভাবে তুষার পড়ছে। উনি অফিসে এখনো ফেরেননি। আমি আবার রুমে গিয়ে জিনিয়াকে ফোন দিলাম। পাগল প্রায় অবস্থা। স্নোগুলো ছুঁয়ে ছুঁয়ে পড়ছে আমাকে। আমি দু হাতে তাদের বরণ করে নিচ্ছি। ঠান্ডা লাগলেও সেটা পাত্তা দিচ্ছি না। জিনিয়া ফোন ধরতেই ওকে ভিডিও কলে সবটা দেখালাম। ও পারলে এখনই চলে আসবে। আমি হাসছি, প্রাণ খোলা হাসি। কিছু মুহূর্তে সামনের পুলের পানি জমে বরফে পরিণত হল। গাড়ির আওয়াজ পেতেই আমি দৌড়ে পার্কিং এরিয়াতে যাই। উনি গাড়ি থেকে নামতেই আমি উৎফুল্ল ভাবে উনাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো আবদার করে বললাম, স্নো, ইস কত সুন্দর, চলুন আমরা হাঁটি। এত সুন্দর আমি আগে দেখিনি। সোয়েটার কই তোর? উনার গম্ভীর আওয়াজে নিজের দিকে তাকিয়ে দেখলাম সোয়েটারের ও নেই। হঠাৎ করেই ঠান্ডা লাগতে শুরু করল। আমি কেঁপে উঠলাম, সাথে তার গম্ভীর দৃষ্টি। স্নোফলের মতো ধমক ঝরবে ভেবেই তার সাথেই জড়িয়ে গেলাম। ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছি। উনি ক্লান্ত চোখে আমার দিকে তাকিয়ে উন্মনা ভাবে বললেন, কবে বড় হবি তুই? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, বড় তত হয়েই গেছি। কয়েকদিন পর চানকু মানকু আসবে। আর আপনি এখনো কবে বড় হব ভাবছেন? দাড়ি। চানকু মানকু, হোয়াট দ্য হেল? কি ধরনের ভাষা এইগুলা? দাড়ি। আমি নিজের কেঁপে ওঠা ঠোঁট জোড়া দাঁত দিয়ে কামড়ে ধরে তার সাথে আরো মিশে গিয়ে বললাম, আমি রাতের আধারে স্নো এর উপর হাঁটব। এইটা আমার অনেক দিনের ইচ্ছা। টেনে এক থাপ্পড় মারব ফাজিল। কি ধরনের ইচ্ছা এইগুলা? ঠান্ডার শিহরণের জন্য জমে যাওয়ার অবস্থা। মুখ দিয়ে একটা শব্দ বের করে আটকে গেলাম। উনি নিজের জ্যাকেট খুলে আমায় পরিয়ে দিলেন। তারপর একটানে কোলে উঠিয়ে বাসার দিকে পা বাড়ালেন। কিছু একটা বিড়বিড় করছেন উনি। আমি শুধু বলছি, আমি স্নো এর উপর হাঁটব। আপনি কথা শুনেন না, আমার কথার গুরুত্ব দেন না। উনি আমার হাত তার হাতের মধ্যে নিয়ে ঘষছেন। ঠান্ডায় জমে গিয়েছে, বোধ পাচ্ছি না একদম। ছোট ছোট চোখ করে উনার রাগী মুখের দিকে তাকিয়ে আছি। প্রচুর রেগে গিয়েছেন। আমি হাত ছাড়িয়ে উনার গলা জড়িয়ে ধরলাম। আবারও কেঁপে ওঠা ঠোঁট দিয়ে উনার গালে পরশ দিয়ে বললাম, ভালোবাসা ময় সরি, আর হবে না এমন।
উনি গম্ভীরভাবেই আমাকে টেনে নিলেন। বাইরে বর্ষার দুপুরের মতো তুষারের আনাগোনা, আর উত্তাল পরশের ছুটোছুটির ভিড়ের ভালোবাসার পরশ। ক্লাসের হলরুম টু ক্যান্টিন। একবার দৌড়ে ক্যান্টিনের সামনে জমে থাকা বরফের উপর লাফাচ্ছি, তো আরেকবার ক্লাসের সামনে জমে থাকা বরফের স্তূপের উপর রাতিবার জেন হাসিতে ফেটে পড়ছে। তাদের মতে আমার করা কাজগুলো নিছক পাগলামি। ভাগ্যিস মিস্টার কাব্য তার ভার্সিটিতে আমার কথা ভুল প্রমাণ হলো কারো হাতের টানে। আমি ভয়ে সিটিয়ে গেলাম। শুকনো ঢোক গিলে রাতিবের দিকে তাকালাম। ও হাত দিয়ে ইশারা করল, তুমি ফিনিশড। রাগী চোখে ভাষা নিমিষেই চুপসে গেলাম। আমাকে টেনে নিয়ে গেলেন গাড়ির কাছে। তারপর ছুঁড়ে মারলেন এক প্রকার। ভয়ে আওয়াজ বের হচ্ছে না। দাড়ি, রোজ ভিউ, অপূর্ব সৌন্দর্যের একটা ছোট কটেজ। বার্লিনের মেইন শহরের কিছুটা দূরে অবস্থিত ব্ল্যাক ফরেস্ট। সেখানের খোলামেলা জায়গায় পাহাড়ের ঢালুর নিচে ছোট একটা কটেজ। এইটা সামনেই পাহাড়ের নিচে সমুদ্রের পানির আভাস দেখা যাচ্ছে। কটেজের সামনে লাল কার্পেট বিছানো, আর তার পাশেই বরফের উপর ছোট ছোট লাইটের ভিড়। সন্ধে না নামলেও সূর্যের দেখা না পাওয়ার জন্য হালকা আধার নেমেছে। কটেজের বাইরের এরিয়া পুরো বরফ আর লাইট দিয়ে ঘেরা। উনি আমার হাত ধরে সামনে নিয়ে গেলেন। ছোট বাগানের মতো অংশে হাজার লাল গোলাপ আর বরফে ঢাকা রোজ ভিউয়ের নেমপ্লেট। তোমার নামের বসন্ত নামুক আমার বুকের মাঝে। আমি অবাক চোখে তাকালাম। উনি মুচকি হেসে বললেন, বসন্তের সময় জায়গাটা নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলে। যদিও এই সময়ে বরফের স্তূপে ঢেকে সাদা তুলোর ন্যায় সৌন্দর্য সৃষ্টি করে। দাড়ি, তোর বরফে ঢাকা রোজ ভিউ আর আমার বসন্তের ছোঁয়ার রোজ ভিউ কোনটা বেশি সৌন্দর্য প্রকাশ করে সেটা দেখার বাকি। দাড়ি, আমি উনার সামনে দাঁড়িয়ে বললাম, সেটা বসন্ত আসলে দেখা যাবে। কিন্তু হঠাৎ এখানে সারপ্রাইজ। উনার বলা কথার সাথে আবারও গুড়ি গুড়ি বরফ পড়ে আমাদের স্বাগতম জানালো। আমি খুশিতে আবারও পাগল প্রায় অবস্থা। বার্লিনের প্রত্যেকটা দিন এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। সাধারণ একটা দিন অসাধারণ হয়ে উঠেছে। রাতের হাড় কাঁপানো ঠান্ডায় বাইরে বসে তার গলার গান আরও বিমোহিত করে তুলেছে। অচেনা এই শহরের বরফ ঢাকা রোজ ভিউয়েতে বাংলা গানের স্বাদ হঠাৎ করেই নিজে থেকে তার কাছে যাওয়ার আভাসে টানল। তার বুকের মাঝে প্রশান্তির ছায়া আছে। সকাল নেমেছে অনেক আগেই। আমি উঠে ব্ল্যাক কফি করে তার কোলে বসে পড়লাম। উনি আমাকে পেছনে থেকে জড়িয়ে কফি খাচ্ছেন। আমাকে চুপ থাকতে দেখে উনি সন্দিহান গলায় বললেন, কি হয়েছে? একটা সিরিয়াস কথা। আমি উনার সামনে ঘুরে তার হাত আমার পেটের উপর নিয়ে বললাম, আমার বেবি চাই। দাড়ি, আমার কথা শুনে কেসে উঠলেন উনি। কফি সাইডে রেখে সিরিয়াস ভাবে বললেন, আজগুবি কথা কে ঢুকিয়েছে তোর কানে? কবিতা আপু। উহু, আমি নিজেই। দাড়ি, উনি আবার কফি খাওয়ায় মনোযোগ দিলেন। আমি চুপ করে আছি। নীরবতা ঠেলে উনি বললেন, দেখা যাবে, তবে কিছুটা সময় পরে। তার কথায় লজ্জায় পড়ে গেলাম। সত্যি মেনে নিলেন এত সহজে? কেমন সন্দেহ হচ্ছে। এত সহজে কেন মেনে নিয়েছিলেন সেই সন্দেহ বাস্তবতায় রূপ নিল বাসায় ফেরার পর। সব তো ঠিক ছিল, এইভাবে কি ছিন্ন ভিন্ন না হলে হতো না? সুখের মুহূর্তের পর সবচেয়ে কষ্টের মুহূর্ত তো বাসায় ফেরার পর থেকে শুরু হয়েছিল। ঝড়ো হাওয়ার মতো জীবনের পাতায় যখন উত্তাল বাতাসের দাপট আসে তখন জীবনের মানেটা হঠাৎ করেই থমকে যায়। সবকিছুর আগে এক টুকরো আশার আলো থাকলেও হয়তো কিছু সময় সেটাও থাকে না। গাড়িতে মন উদাস করে বাইরে ঝড়ো হাওয়া দেখে চলেছি।
কিছু একটা হয়েছে যার জন্য রোজ ভিউ থেকে এই রাতের আধারে উনি চলে এসেছেন। হঠাৎ করেই সে চুপসে গিয়েছে। আমি তার দিকে তাকালাম, উনি ড্রাইভ করছেন। আমি তার হাতের উপর হাত রাখতেই সে আমার দিকে তাকালো। তার চোখ দুটো অসম্ভব লাল। ভয় করছে হঠাৎ। বাসায় ফেরার জন্য কিসের তারা এত? আমি নিচু স্বরে বললাম, কি হয়েছে? ইমিডিয়েটলি বাসায় ফিরতে হবে। উনি নিজেও মিয়ে যাওয়া কণ্ঠে বললেন, কিছু একটা আছে যা খারাপ। হঠাৎ করেই কান্না পাচ্ছে। উনি আমার হাত উঠিয়ে দিলেন। আমি নিস্তব্ধ চোখে তাকিয়ে রইলাম। বুকের মাঝে অজানা সুর গাইছে। কি এমন হয়েছে যার জন্য সমস্ত কিছু ফেলে ছুটে চলে আসছি আমরা? বি স্ট্রং, দাড়ি। তার কথার আওয়াজে ঘোর ভাঙল। বাসায় এসে পড়েছি। হাত বাড়িয়ে দিলেন উনি। আমি নেমে দাঁড়ালাম। তার হাত ঠান্ডা। আমি কেঁপে উঠে তার দিকে তাকালাম। উনি বাসায় যাওয়ার জন্য ইশারা করলেন। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। উনি নিজেই টেনে নিয়ে যাচ্ছেন। আমি তার সাথে পায়ে পা মিলিয়ে যাচ্ছি। প্রশ্ন করলাম, দেখুন, আমি সব মেনে নিতে পারি, কিন্তু নীরবতা না। কি হয়েছে বলবেন কি? যাচ্ছি তো। তবে যা হয়ে যাক, তুই স্ট্রং থাকবি। আর মাথায় রাখবি আমি আছি। আমার বুকের মাঝে আমার ভয় এসে জমা হলো। কি হবে? কি হয়েছে? এই সব প্রশ্নে ভারী হয়ে উঠছে আমার মন। বাসায় ঢোকার আগে আরেকটু অবাক হলাম, কারণ মেইন গেট খোলা। উনি তাড়াতাড়ি আমাকে নিয়েই রুমে এলেন। ঘরময় অন্ধকার। আমাদের রুমে থেকে আওয়াজ আসছে, দাড়ি চাপা কান্নার আওয়াজ। ভরকে গেলাম আরো। কে কাঁদছে এইভাবে? আমাদের চেনা তো কেউ নেই এখানে। আমি ভয়ে আরেকটু সিটিয়ে গেলাম। অস্থির পায়ে এগিয়ে চলেছি রুমের দিকে, সাথে উনিও। আবছা আলোয় তার মুখের রং পাল্টিয়ে ভয়ের ছাপ পড়েছে, সাথে বিষাদের। রুমে ঢুকেই সবচেয়ে বড় ধাক্কা খেলাম কবিতা আপুকে দেখে। থমকে দাঁড়ালাম। আপু অবিরাম কেঁদে চলেছে। আজমির ভাইয়া তাকে জড়িয়ে রেখেছে। কাব্য ভাইয়া আমার হাত ছেড়ে আপুর কাছে গিয়ে দাঁড়াতেই আপু বিলাপ করে কেঁদে উঠে। উনারা এখানে কিভাবে? আমি দরজা ধরে থমকে দাঁড়িয়ে আছি। দাড়ি। হঠাৎ আমাকে দেখেই আপু তার ভারী শরীর নিয়ে আমার দিকে এগিয়ে আসে আর আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। দাড়ি। তার কান্না দেখে আমার চোখেও পানি এসেছে। আমি অশ্রুসিক্ত চোখে কাব্য ভাইয়ার দিকে তাকালাম। উনি মাথা নিচু করে ফেললেন। কবিতা আপুকে আমি নিজের থেকে ছাড়িয়ে নিতেই সে কান্নার সুরে বলল, মামু। মামু নেই নিতু। সে আমাদের ছেড়ে চলে গেছে। আমি ধাক্কা খেলাম। মাথায় কেউ জোরে আঘাত করলে যেমন চিনচিনে ব্যথা হয়, ঠিক তেমনটা ব্যথা অনুভব করলাম। হঠাৎ করেই পৃথিবী নিস্তব্ধ লাগতে শুরু করল। চারদিকে অন্ধকার হয়ে উঠল। আব্বুর হাসি মাখা মুখটা হঠাৎ করেই দূরে, বহু দূরে যেতে লাগল। চিৎকার করে কান্না আসছে না, দম আটকে আসছে। চোখ দিয়ে পানি বের হয়েও হচ্ছে না। নিজেকে অনুভূতি শূন্য মনে হচ্ছে। হঠাৎ উনি আমায় ধরতেই আমার সমস্ত কান্নাগুলো বেরিয়ে আসলো। আব্বুর চেহারা মনে পড়তেই নিজেকে পাগল মনে হলো। কিভাবে, কি কোথায় কিভাবে হলো সেটা জানার চেয়ে হঠাৎ করেই মনে হলো উনারা মিথ্যা বলছে। আমি চিৎকার করে বললাম, ছাড়ুন আমায়। মিথ্যা বলছেন আপনারা। আব্বুকে নিয়ে মিথ্যা বলতে বুক কাঁপল না আপনাদের? নিতু, মামু নেই। আজ সকালে হঠাৎ করেই ব্রেন স্ট্রোক করেছে। কবিতা আপুরা উইকেন্ডের জন্যই আসছিল আমাদের এখানে। মাঝে আব্বু ওদের ফোন দিয়ে খবরটা দেয়। আমার ফোন অফ ছিল, যার জন্য যোগাযোগ করতে পারেনি। মোবাইল অন করতেই আপুর মেসেজ দেখলাম, মামুকে আইসিইউতে রাখা হয়েছে।
কিন্তু আমি সত্যিই জানতাম না মামু নেই। উনার কাপা গলার আওয়াজে বলা কথায় হঠাৎ সবকিছু সত্যি মনে হলো। কান্নাগুলো উপচে আসছে। আমি ধপ করে বসে পড়লাম। হঠাৎ করেই নিজেকে এতিমের খাতায় ফেললাম। দাঁড়ি। উনি আমার সামনে বসে দুই হাতে জড়িয়ে নিলেন। আমি চিৎকার করে কান্না করছি। চারদিকে মানুষজন বিহীন মনে হলো। কান্নার ফলে কথা বের হচ্ছে না। শুধু উনার কলার ধরে বললাম, আমি আব্বুর কাছে যাব। কেন আমাকে ফেলে চলে গেল? প্লিজ নিয়ে চলুন। আমি যাব। কাম ডাউন। আমি ব্যবস্থা করছি। আছি তো আছি আমি। উনার কথাটুকু শুধু কানের মাঝে ঘুরে ফিরে বেড়াচ্ছে। সে থাকলেও আমার আব্বু যে নেই। কবিতা আপুর কান্নার আওয়াজ পাচ্ছি। আমার জিনিয়া। দাঁড়ি। ছোট জিনয়া ও কেমন আছে? মেয়েটা যে কেউ নেই। আমি কান্নার জন্য কথা বলতে পারছি না। উনার চোখেও পানি। তার চোখের পানিতে কান্না আরো বেড়ে গেল। আব্বুর থেকে দূরে থাকিনি কখনো। ভয় পেয়েছি কিন্তু ছেড়ে থাকতে পারিনি। আমার আব্বু কেন এমন হলো? হেঁচকি উঠে গেছে। উনার পায়ে ধরে বললাম, নিয়ে চলুন। আমার আব্বু। আমি ছুঁয়ে দেখব কেন চলে গেল আমায় ছেড়ে। দাঁড়ি। সবাই চলে যায়, আম্মুও ছেড়ে চলে গেছে। আব্বুকে কেন কেড়ে নিল? আমায় নিয়ে যান। আমি বাংলাদেশে যাব। কেন নিয়ে গেল আমার আব্বুকে? উনি আমাকে টেনে উঠালেন। আমার চিৎকারোর ভারী হচ্ছে পরিবেশ। আশেপাশের সবাই এসেছে চিৎকার শুনে। উনি শক্ত করে জড়িয়ে রেখেছেন আমার। হঠাৎ ঝড়ো হাওয়া সব ছিন্নভিন্ন করে দিয়েছে। মাথার উপর বাবা নামক ছায়ার অভাব মনে হতেই আমি কান্নায় ভেঙে পড়ছি। জিনিয়ার হুঁশ নেই। ওর সাথে কথা বলার মতো অবস্থা যে নেই। আমি বিছানার চাদর খামচে ধরর কেঁদে চলেছি, বুক ফাটা হাহাকার। দাঁড়ি। কবিতা আপুর অবস্থা আরো খারাপ। খিঁচুনি উঠে বাবুর প্রবলেম হচ্ছে। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ইতালি থেকে ছুটে এসে নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছে। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছেন উনি। দাঁড়ি। আমার দিকে তাকিয়ে আছেন অনুভূতি শূন্য চোখে। আমার অবস্থা হয়তো মেনে নিতে পারছেন না। আমার কাছে এগিয়ে এসে মাথায় হাত রাখলেন। আমি তার ছোঁয়া পেতেই উনার হাত আঁকড়ে ধরে বললাম, নিয়ে যান না আমায়। আমি যে মরেই যাব। কত কথা বলার ছিল আব্বুকে। আমি পারিনি বলতে। সেদিন যখন আমাকে বুকে টেনে নিল তখন উনি নিজের কান্না আটকানোর জন্য মুখ ঘুরিয়ে নিলেন। আমার মাথা তার বুকের সাথে চেপে ধরে বললেন, সবাই সবার সাথে চিরজীবন থাকে না নিতু, তোকে শক্ত হতে হবে। মামুর জন্য দোয়া করতে হবে। আমি যে পারছি না, আমায় নিয়ে চলুন। আমি যাব। আমার জিনিয়া যে আব্বুর লাশ দেখে পাগল হয়ে যাবে। ইমার্জেন্সি টিকেট পাচ্ছি না কাব্য। আজমির ভাইয়া বললেন রুমে ঢুকতে ঢুকতে। কাব্য ভাইয়া উদাস চোখে তাকালেন। আমায় জড়িয়ে রেখেই মিনতির সুরে বললেন, দুলাভাই দেখেন একটু, কবিতা আপু আর ওকে সামলানো দায় হয়ে যাচ্ছে। দাঁড়ি। 7 দিন পরের টিকিট পেয়েছি, তাও একটা। এতদিন পর্যন্ত লাশ রাখা যে আজাব হবে। আজমির ভাইয়ার কথা শুনে কান্নার পরিমাণ বেড়ে গেল আরো। শেষ আশাও কি পূর্ণ হবে না? আমার আব্বুকে দেখতে পাবো না ভেবেই চোখ ঝাপসা হয়ে উঠল। ওই তো সামনে আব্বু দাঁড়িয়ে হাসি মাখা মুখে আমায় ডাকছে। সব কিছুর পরে একটা কষ্টের অধ্যায় থাকে, সেইটা আমি পার করছি। আমি সেই সন্তান যে আব্বুর লাশ শেষ দেখাটাও দেখতে পারিনি। আজ 7 দিন পার হয়ে গেছে আব্বু মারা যাওয়ার। ডুকরে কেঁদে উঠছি। উনি ক্লান্ত পায়ে আমার পাশে এসে বসলেন। আমার দৃষ্টি সামনে স্থির। হয়তো এখানে না আসলে আমি আব্বুকে দেখতে পারতাম।
দাড়ি, আজ বাসায় মিলাদ পড়ানো হচ্ছে। আমি নামাজ পড়ে চুপ মেরে বসে আছি। শুধু মনে হচ্ছে আমি অপরাধী। উন্মনা ভাবে বললেন, সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখতে শিখো। আমি জবাব দিলাম না। উনি আমাকে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। চোখের পানি আবার গড়িয়ে পড়ল। উনি আমার মাথায় চুমু খেয়ে বললেন, মামু নেই, কখনো আমিও ছেড়ে চলে যেতে পারি। নিয়তিতে কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না। আমি যে মরে যাব, দাড়ি, মরে গেলে তো ভালোই, কিন্তু বাঁচতে হয়। সব সময় সবাই থাকবে না পাশে, সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখো। দাড়ি। উনি চুপ হয়ে গেলেন। কিছু ফোঁটা পানি আমার মাথায় পড়ল। নিঃশব্দের কান্নার সুর গুলো করুন। ঠিক তেমনটা। আমি নিজেকে সামলানোর চেষ্টায় আছি। প্রিয় মানুষগুলো হারানোর বেদনা ছুটে চলে রাতের আধারেও। শক্ত হতে হবে। সব কিছুর বিনিময়ে নিজেকে ঠিক রাখতে হবে। পাশে থাকা মানুষটার চেহারাটা দেখে হলেও আমি সব পারব। সত্যি পারব কি? ভালোবাসি আর ভালোবাসা দুইটা শব্দ আলাদা। এক অর্থ বহন করলেও সবটা যে এক না। দিন চলে যাচ্ছে। আব্বুকে হারানোর আজ 10তম দিন। ব্যাক ইয়ার্ডে আনমনা হয়ে দাঁড়িয়ে আছি আমি। কাঁধে গরম হাতের ছোঁয়া পেতেই আমি দূরে সরে যাই। নিজে গুটিয়ে রাখছি। কেন রাখছি জানি না। তবে তার সাথে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। আমার কাঁধে আবার হাতে ছোঁয়া পেতেই গম্ভীরভাবে বললাম, একা থাকতে দিন। দাড়ি। ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ার শব্দ কানে এলো। আবার দূর আকাশের দিকে তাকিয়ে রইলাম। মানুষ মারা গেলে কোথায় যায়? এই একটা প্রশ্ন ছেলেবেলার মতো ঘুরে ফিরে বেড়ালো। রুমে চলো। যাব না আমি। আপনি যান। আমার ভাবেলাসীন উত্তর শুনে আমার পাশে এসে দাঁড়ালেন উনি। মৃদু স্বরে বললেন, জিনিয়ার সাথে কথা বলবি? কি বলবো? যে তোর আপু ভালোবাসার সাগরে ডুবে আছে এর জন্য আসতে পারেনি। হঠাৎ করেই কথাটা মুখ ফসকে বেরিয়ে গেল। তাও আমার ভাবনার নড়চড় হলো না। উনি বোধহয় আন্দাজ করতে পেরেছেন কথাটার মানে। কথার জবাব দিলেন না। আমার মতো নীরবতা পালনে ব্যস্ত হয়ে পড়লেন। হঠাৎ করেই আমার পেছনে দাঁড়িয়ে কোলে উঠিয়ে নিলেন। আমি কোনো প্রতিক্রিয়া দেখালাম না। সব কিছুর জন্য আমার চলে আসাটা দায়ী মনে হচ্ছে। না আমি আসতাম, না আব্বুকে হারাতাম। সব কিছু নিছক একটা ভাবনা। না বাস্তবতা জানি না। তবে আমার মনে হচ্ছে এটাই। বার্লিনের এক একটা দিন হঠাৎ করেই আমার কাছে বিষাদময় হওয়া শুরু করল। কবিতা আপুর ডেলিভারি সময় হয়ে গেছে, তাই তারা আবার ফিরে গেছেন। যাওয়ার আগে শুধু আমার হাত ধরে কাতর কণ্ঠে বলেছিল, সব কিছু নিজের মতো হয় না রে নিতু, করে নিতে হয়। আল্লাহ চেয়েছিলেন বলেই আমার ভাই তোর জীবনে এসেছে। দাড়ি। আমার ভাই তোকে আগলে রাখবে। মামুর কষ্টের জায়গা কেউ পূরণ করতে পারবে না। কিন্তু মেয়েদের বিয়ের পর সেই জায়গাটা তার স্বামীর হয়ে যায়। তুই ভালো থাকবি, আর তোকে ভালো রাখবে আমার ভাই। আমি ছলো চোখে তাকিয়েছিলাম। আপু চলে যাওয়ার পর সব আরো অসহনীয় হয়ে উঠল। জিনিয়াটাও ফোন দিয়েই কান্না করে, আব্বুর রাজকন্যা। হঠাৎ করেই সব শেষ। ফুপির কাছে আছে কিন্তু ভালো নেই। মাঝে মাঝে ফোন দিয়ে কান্না করে বলে, আপু আমাকেও মেরে ফেলো, নয়তো আমি নিজেই মরে যাব। আম্মু নেই, তুই নেই, এমনকি আব্বুও নেই। আমার যে দম বন্ধ হয়ে আসে রে। দাড়ি। আমি উত্তরে কাঁদি। ফুপি আদর মাখা হাতে ওকে আগলে রাখে। তারা আছে বলেই আমি ভরসা পাই। ক্লাসে উদাস হয়ে বসে থাকা ছাড়া আর কোনো কিছু কাজ খুঁজে পাচ্ছি না।
থেকে থেকে আব্বুর কথা আর দেশের কথা মনে পড়ে। ইম্পর্টেন্ট ক্লাস চলছে, এর মাঝে একজন এসেই আমার খোঁজ করল। আমি চমকে উঠলাম। পুরো ক্লাস আমার দিকে তাকিয়ে আছে। স্যার আবার প্রজেক্টরের দিকে মনোযোগ দিতেই আমি ব্যাগ হাতে আলুথালু পায়ে তার সাথে বেরিয়ে এলাম। হঠাৎ কে এলো আমার খোঁজ করতে? বাইরে বেরিয়ে কাউকে খুঁজে না পেয়ে অডিটোরিয়ামের দিকে এগিয়ে গেলাম। হঠাৎ পেছনে থেকে হাতে টান অনুভব হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলি। তার হাতের ছোঁয়া বড্ড চেনা। আমি সামনে ঘুরে থেকেই উদাস ভাবে বললাম, আপনি এখানে? উনি আমাকে সামনে ঘুরালেন। ছুটে চলা চুলগুলো কানের পিঠে গুজে দিলেন। আমি স্থির দৃষ্টিতে তাকালাম। উনার ঠোঁটে হাসি নেই। গায়ে ধূসর বর্ণের শার্টটার বোতামগুলো বুকের উপর দুইটা খোলা। বরফ ঠান্ডা দিনে এইভাবে রয়েছেন ভেবেই অস্থির ভাবে বললাম, ঠান্ডা লাগে না আপনার? চোখে পড়ল তোর? তার নির্মল কথার রেশে কেঁপে উঠলাম। তার শার্টের বোতাম লাগিয়ে দেওয়ার জন্য আগাতেই আমার হাত আঁকড়ে ধরেন উনি। আমার হাত তার বুকের উপর শক্ত করে ধরে বললেন, কবে পাবো আমার সেই ভীতু চোখের চঞ্চল নিতুকে, যে লজ্জায় সিটিয়ে থাকবে আর লজ্জায় রাঙা হয়ে আমার বুকেই মুখ লুকাবে? দাড়ি। আমি নিস্তব্ধ চোখে তাকিয়ে রইলাম। চুলগুলো বেখেয়ালি ভাবে উড়ে চলেছে। আমি জোর করেই তার খুলে রাখা বোতামগুলো আটকানোর জন্য একদম কাছে গেলাম। তার শরীর থেকে উন্মাদনার সুবাস বইছে। হঠাৎ কেমন জড়িয়ে ধরার ইচ্ছা তীব্র হলো। আমি নিজেকে স্বাভাবিক করতে চেয়েও পারছি না যে। আটকে দিয়েই দূরে সরে আসতে গেলে উনি আমার হাত দুটো আগের ন্যায় ধরে রাখেন বুকের বাপাশে। আমি মাথা নিচু করে বললাম, কাজ শেষ, আর কিছু বলার নেই। উনার কণ্ঠে অভিযোগ। আমি তার থেকে কিছুটা দূরে গিয়ে বললাম, আমার সময় চাই, বুঝেন তো আপনি? উনি আমার হাত ধরেই গাড়ির সামনে এনে বসতে বলে বললেন, রোদ্দুরের প্রেমের বৃষ্টি হঠাৎ হচ্ছে না? কেন হচ্ছে না? তারা কেন নামছে না আকাশ ভেদ করে? তাদের কি ছুটে চলার প্রয়াস নেই? রোদ্দুরের আকাশে যে মেঘ ঢাকা পড়েছে, কান্নার বৃষ্টিগুলো নামছে। কথাটা বলতে চেয়েও পারলাম না। কিছু কথা এখন উজ্জ্ব রাখতে ইচ্ছা হয়। কোনো এক সুপ্ত সকালে মিষ্টি রোদে ঘুমের রেশ যখন গভীর, তখন পেছনে থেকে কারো বলিষ্ঠ হাত জোড়া কোমর আঁকড়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। উষ্ণতার আলিঙ্গন ভেদ করে ঘুম জড়ানো কণ্ঠে ভালোবাসি শব্দটাও মোহনীয় লাগে। জীবন বহমান। সময়ের স্রোতে প্রিয়জনের মায়া ত্যাগ করেই বাঁচতে হয়। কখনো ডুকরে কেঁদে উঠেও অকারণেই হাসতে হয়। ওই যে জীবন যে থমকে থাকে না, এগিয়ে যাওয়ার প্রয়াসে এগিয়ে যায়। সাথে বুকচেরা দীর্ঘশ্বাসগুলোও হাওয়ার তালে তালে মিলিয়ে যায়। কখনো উজ্জ্বল আলো প্রতিফলিত হয়ে সব কষ্ট ভুলিয়ে দিয়েও একরাশ কান্না দিয়ে যায়। দাড়ি। একজনের জায়গার শূন্যতা পূরণের জন্য আরেকজন ঠিক এসে যায়। হয়তো শূন্যতা পূরণ হয় না, তবে বাঁচার, বেঁচে থাকার আগ্রহ তৈরি হয়। আব্বুকে হারানোর 3 মাস কেটে গেছে। এই 3টা মাস একটা মানুষ আমাকে সামলিয়েছে সে নিজেই জানেন। রুড বিহেভ আমি করেছি, কিন্তু সে হাসি মুখে আমাকে সামলিয়েছে। তার করা দুষ্টুমিগুলো হঠাৎ করেই হারিয়ে গেছে। দাড়ি। মানিয়ে নেওয়া আর মেনে নিতে নিতে অন্ধকারময় 3টা মাস কেটে গেছে। আব্বু নামক ছায়া হয়তো নেই, কিন্তু আঁকড়ে ধরে বেঁচে থাকার একজন মানুষ আছেন। আমার ঘুমের রেশ কেটে গেছে। আলতো চোখে উনার দিকে তাকালাম। 3 মাসে তাকিয়ে দেখা পর্যন্ত হয়নি। মুখের আদল পাল্টিয়ে কেমন দায়িত্বশীল পুরুষের ছাপ পড়েছে। দাড়ি। ক্লান্তি আর চিন্তায় মুখের রং কেমন ফ্যাকাসে হয়ে গেছে। হঠাৎ করেই বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। কতদিন নিজের যত্ন নেয় না সেই জানে।
আমি নিজের শোকে কাতর হয়ে তাকে দূরে ঠেলে দিচ্ছি। আমি নিজের হাত দুটো তার গালের মাঝে রেখে ডুকরে কেঁদে উঠলাম। ঘুমের মাঝে উনি ভয় পেয়ে উঠে বসতে গেলেন, আমি দিলাম না। উনি ভয় পাওয়া শীতল সুরে বললেন, কি হয়েছে? মামুকে স্বপ্নে দেখেছিস? না। তাহলে? মনে পড়েছে মামুর কথা। এমন করে কাঁদে না বউ। আমি আছি তো। দাঁড়ি। উনার আদুরে কথায় কান্নার বেগ আরো বৃদ্ধি পেল। আমি শক্ত করে উনার জড়িয়ে ধরলাম। উনি এক হাতে জড়িয়ে রেখে আরেক হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি ফুপিয়ে বললাম, আমার জন্য আপনার কষ্ট হচ্ছে তাই না? কেন কষ্ট হবে বাবু? তুই তো আমার। তোর কষ্টের কারণ তো আমি। অপরাধী আমি। তোকে না নিয়ে আসলে হয়তো শেষ দেখাটা দেখতে পারতি। দাঁড়ি। উনি দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন। আমি উনার বুক থেকে মাথা উঠিয়ে অপরাধ বোধ কণ্ঠে বললাম, নতুন করে বাঁচতে চাওয়া অপরাধ নয়। হ্যাঁ, কিন্তু প্রয়োজনের জন্য স্বার্থপর হওয়াটা বিরাট অপরাধ। তোর চুপ থাকা তার বড় প্রমাণ। লাস্ট কয়েকটা দিন আমার সাথে থেকেও নিজেকে গুটিয়ে রাখাটা কি অনেক দরকার ছিল? আমি যে মরমে মরে যাচ্ছি তোর দহনে। দাঁড়ি। আমি উনার বুকে মাথা রেখেই অনবরত কেঁদে চলেছি। উনি আমার মাথা উঠিকে গাঢ় চুমু খেলেন। আমি কেঁপে উঠলাম। উনার শার্ট খামচে ধরে অবিরাম কেঁদে চলার মাঝেও আজ তৃপ্তি পাচ্ছি। অনেকটা দিন ঠিক হওয়ার জন্য নিলেও মনের কোণে যে তার নামক ভালোবাসার খাতা পূর্ণ। রোদ্দুরে প্রেমের বৃষ্টির নব্য সূচনা। দাঁড়ি। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। অস্থির পায়ে আমি বাইরের দিকে এগিয়ে আবার ফিরে ফিরে আসছি। অন্ধকারময় ঘরের মাঝে হঠাৎ করেই তার সেই রোদ্দুরে প্রেমের বৃষ্টির ডায়েরিটা বের করে বুকে আঁকড়ে ধরলাম। দাঁড়ি। এতেও তার ছোঁয়া আছে। ডায়েরির পাতায় তার আর আমার ছোট ছোট অনুভূতিগুলো সাজাচ্ছি। আজ আরেকটা পাতায় লিখব তার আর আমার কাহিনী। প্রেমের কাহিনী। শত বাধার পরেও যে ভালোবাসার অংশ থাকে সেই কাহিনী। বাইরে গাড়ির আওয়াজ পেতেই দৌড়ে বাইরে বেরিয়ে গেলাম। কফি কালারের শার্ট পরে ভিজে চুপসে আছেন উনি। হাত দিয়ে পানি ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসছেন। আমি শাড়ির কুচি ধরে লাফিয়ে উনার সামনে গেলাম। উনি অমায়িক হাসলেন। শাড়ির ফাঁকে বেরিয়ে থাকা কোমর ধরে কাছে নিলেন তার। আমি লজ্জায় মিয়ে যাওয়া কণ্ঠে বললাম, ভিজে যাচ্ছি তো। ভেজার জন্যই তো এসেছো তুমি। আবার সেই তুমি ডাকে চুপসে গেলাম। আমি মুখ লুকালাম তার বুকের মাঝে। উনি চুলগুলো খুলে দিলেন, টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। উনি আমার গালে চুমু খেয়ে বললেন, রোদ্দুরে প্রেমের বৃষ্টির পাতা কিন্তু শেষ হয়েও হয়নি। আমি মুখ তুলে তাকালাম। উনি আমার ঠোঁট ছুঁয়ে বললেন, সেই প্রেমের বৃষ্টিতে আরও কাহিনী থাকবে। আমি আজও তার শার্টের বোতাম আটকে দিলাম। বৃষ্টির মাঝে এক ফালি রোদ উকি দিতে চমকে উঠলাম দুজনেই। উনি ঝট করে কোলে উঠিয়ে পা বাড়ালেন। আমি আজও ভয় পেয়ে তার শার্টের কলার আঁকড়ে ধরে আছি। গাঢ় চুমু খেলেন আমার ঠোঁট জোড়াতে। বৃষ্টির পানি ছুঁয়ে যাচ্ছে সব। প্রগাঢ় হাওয়া বইছে, সাথে সোনালি রোদ। আকৃষ্টতা হয়ে উঠল কিছু মুহূর্ত। সাথে সাক্ষী রোদ্দুরে বৃষ্টি। আমাদের প্রেমের বৃষ্টি। রোদ্দুরে প্রেমের বৃষ্টি। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও নতুন নতুন আরও গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।